আসসালামু আলাইকুম। তুমি যদি অলরেডি ডিসিশন নিয়ে থাকো যে তুমি জিএসটিতে ম্যাথ আনসার করবা না, এরপরেও তুমি এই ভিডিওটা দেখবা। কেন দেখবা? কারণ এই ভিডিওতে আমি ম্যাথ এমনভাবে করেছি যেটা তুমি শেষ করলে ম্যাথ তোমার কাছে ইনশাল্লাহ পানি পানি হয়ে যাবে। আর তুমি কেন ম্যাথ আনসার করবা না বলো তো? ম্যাথ আনসার না করলে তোমার 3,000+ সিট গায়েব হয়ে যাচ্ছে। আর জিএসটি তোমার লাস্ট এক্সাম, তুমি এখানে কেন 3,000 সিট বাকি রেখে তুমি এক্সাম দিবে বলো তো? তুমি এই 2 মাস আমার সাথে থাকো, আমার ক্লাসগুলো নিয়মিত করো, ইনশাল্লাহ ম্যাথ আমি তোমাকে পানি পানি করে দিব। তুমি জাস্ট ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখবা, এরপর আমার পিডিএফ থেকে ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ নো টেনশন। এখন আমার পিডিএফ কোথায় পাবা? আমার পিডিএফ পাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপে আমার ছেলে এবং মেয়েদের আলাদা করে 2টি গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে তুমি গ্রুপে অ্যাড হয়ে যাও, ওকে? আর শোনো, আমার লেকচারগুলো আমি কীভাবে সাজিয়েছি। আমি প্রথমে যেই চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার থেকে বিগত 5 বছরে গুচ্ছে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি সমাধান করে দিব। এরপর আমি চ্যাপ্টারটি ডিটেলস পড়িয়ে দিব। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টই তোমাকে পড়াবো। তুমি জাস্ট ধৈর্য ধরে আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো দেখো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার পিডিএফ থাকবে, হ্যান্ড নোট থাকবে, সাজেশন থাকবে, গাইডলাইন থাকবে, এগুলো ফলো করো। আর তার সাথে হচ্ছে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর নিয়মিত তো আমি ফ্রি এক্সাম নিব। এই ফ্রি এক্সামগুলো দাও, তাহলে ভাই বিশ্বাস করো তোমার বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলো এখন আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আমি প্রথমেই অ্যানালাইসিস করে লিখে রেখেছি যে বিগত বছরগুলোতে কতগুলো কোশ্চেন হয়েছে। দেখো, 24-25 এবং 23-24 সেশনে 4টা করে কোশ্চেন আসছে, এবং তারপরের যে 3টা বছর সেখানে 2টি করে কোশ্চেন আসছে। সো আশা রাখতে পারো এই সরলরেখা থেকে এবছরও 4-এর আশেপাশে কোশ্চেন হবে ইনশাল্লাহ। তো আসো আমরা এখন শুরু করি। 4x + 3y = 12 সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এখন অক্ষদ্বয়ের কর্তৃতাংশ বা খণ্ডিত অংশ নির্ণয়। x/a + y/b = 1। এখানে এ হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ, বি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ। নর্মালি এটা আমাদের ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। সো যেহেতু অক্ষদ্বয় থেকে খণ্ডিত করবে, দ্যাটস ওয়াই এই যে একটা রেখা নিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের সেই রেখা। তো এখানে এই যে নিচের অংশ এ, এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ, আর এই যে অংশ উপরে ওয়াই অক্ষ বরাবর বি, এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ। তাহলে এক্স অক্ষে এটার ছেদবিন্দু কি? a0, আর ওয়াই অক্ষে এটা কী হবে? 0b। এখন এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ অর্থাৎ অতিভুজ, এটা কি? √a² + b²। পিথাগোরাস থেকে আমরা এটা পাই, তাই না? এখন এটা তুমি আরেকটা ওয়েতে সমাধান করতে পারবে, সেটি হচ্ছে x + by + c = 0 সমীকরণে x = 0 বসালে ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ পাবো, এবং y = 0 বসালে এক্স অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ পাবো। এখন আসো আমরা ম্যাথে চলে আসি। আমি তোমাকে 2টা ওয়েতে এটা সলভ করে দিয়েছি। প্রথমে খেয়াল করো, সমীকরণটা লিখলাম, দেন আমার কাজকে এখানে 1 বানাইতে হবে, তাই না? তাহলে আমি এটাকে নিচে নিয়ে আসি। তো নিয়ে আসলাম, দেন আলাদা করে ভাগ করে দাও। 4x/12, তাহলে 4 আর 12 কাটাকাটি গিয়ে থাকবে 3। এখানে 3y/12, তাহলে 3 আর 12 কাটাকাটি গিয়ে থাকবে 4। দ্যাটস ওয়াই এখানে x/3 y/4 = 1। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? তোমার a = 3 আর b = 4। ওকে, এখন এটা তো আমরা কি পেলাম? আমরা এক্স অক্ষের কর্তৃতাংশ পেলাম, ওয়াই অক্ষের কর্তৃতাংশ পেলাম। বাট আমার কি এখানে এক্স অক্ষের কর্তৃতাংশ বা ওয়াই অক্ষের কর্তৃতাংশ চেয়েছে? না, সেটা চাইনি। আমার চেয়েছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই অংশটার দৈর্ঘ্য চেয়েছে। এই অংশ, হ্যাঁ, এই যে রেখাটা দিয়েছি, এই অতিভুজ এর দৈর্ঘ্য চেয়েছে। এখন এটা বের করা তো খুব ইজি। অতিভুজ স্কোয়ার সমান কি? ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ কি তোমার অতিভুজ সমান √ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ √3² + 4², অর্থাৎ হয়ে যাবে কি 9 + 16 = 25। দেন 25কে রুট করলে হবে কত? 5। সো অ্যান্সার আমাদের 5। এখন তুমি বলতে পারো যে ভাই আমার তো এটা ভালো লাগে নাই, আমি অন্যভাবে করতে চাই। ওকে ফাইন, তোমার জন্য সমাধান আছে। দেখো কি লিখেছি, সমীকরণটা লিখলাম, দেন x = 0 বসালাম। x = 0 বসালে আমরা কী পাবো? ওয়াই অক্ষের কর্তৃতাংশ। আর y = 0 বসালে আমরা পাবো এক্স অক্ষের কর্তৃতাংশ। সো যখন তুমি x এর মান 0 বসাবে তখন কী পাবে? দেখো 3y + 3y = 12, তাহলে y = কি? 4। তো এটা ওয়াই অক্ষের কর্তৃতাংশ। এরপর y = 0 বসাও, দেন কী পাবে? 4x = 12, তাহলে x = 3, এটা এক্স অক্ষের কর্তৃতাংশ। তাহলে অ্যান্সার কী হবে? √3² + 4²। ওকে, 9 + 16 = 25। সো এটাকে রুট করলে হবে 5। এখন একটা বিষয় মনে রাখো, পিথাগোরাস ত্রয়ী আছে আমাদের 3, 4, 5।
6 8 10 5 12 13, কারণ এগুলো আমরা জানি যে তোমার এখানে 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান কত হয়, 36 যোগ 64 সমান 100, আর 10 স্কোয়ার মানে 100। আবার এখানে দেখো 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান কি 13 স্কোয়ার, কেন? কারণ 5 স্কোয়ার মানে 25 আর 12 স্কোয়ার মানে 144, দুটাকে যোগ করলে হয় 169, আর 13 কে স্কোয়ার করলে হয় 169। সো হয়ে গেল। এখন আমাকে বলো, এই টাইপের ম্যাথ যদি তোমার আসে তুমি অ্যান্সার করতে পারবা না? তুমি জাস্ট এখন একবার ভিডিওটা দেখো, এরপর পিডিএফ থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলো তোমার জন্য পানি ভাত হয়ে যাবে। এখন দেখো পরবর্তী প্রশ্ন, √3y মাইনাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত? এখনও সেই জন্য আমার যা যা জানতে হবে সেটা হচ্ছে ঢাল জানতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। দ্যাটস ওয়াই ঢাল এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এই যেটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে এখানে ঢাল এম সমান হবে ট্যান থিটা। আর এই যে মূলবিন্দুগামী সরলরেখা, এর সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। আবার ঢাল এম ইজ ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অথবা কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ঢাল এম ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অথবা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আবার ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 সরলরেখার ঢাল এম ইজ ইকুয়াল টু মাইনাস a বাই b, অর্থাৎ তোমার x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এখন আসো আমরা প্রশ্নে চলে আসি। 3x মাইনাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা কী পাবো? এক্স মাইনাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো একে আমরা এমন কেন করলাম? কারণ আমাদের সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, অর্থাৎ শুরুতে এক্স, এরপর ওয়াই, এরপর ধ্রুবপদ। এই কারণে আমরা এটা করেছি। তাহলে আমরা এখানে কী পাচ্ছি বলো তো? এখানে এ বলতে কি এক্সের সহগ, তাহলে এ হচ্ছে 1, বি বলতে ওয়াইয়ের সহগ অর্থাৎ -√3 লিখলাম। এখন তাহলে এম কি? ঢাল মাইনাস এ বাই বি। সো এর ভ্যালু 1, বি এর ভ্যালু -√3, তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ থাকবে কি 1/√3। এখন আসো আসল জায়গায়। তাহলে আমরা তো এটা কী পেলাম? ঢাল পেলাম, বাট আমাকে এখানে কী বলছে? কোণ বের করতে বলছে। তো আমি আবার কি জানি যে ঢাল এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এম এর ভ্যালু এখানে বসা 1/√3 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান কত ডিগ্রি ভ্যালু 1/√3 বলো তো? ট্যান 30 ডিগ্রি ভ্যালু 1/√3। সো এখন কথা হচ্ছে আমরা এখানে কার মান পেয়েছি বলো তো? আমরা যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। দেখো আমি এই কারণেই প্রথমে ডেফিনিশনটা লিখেছি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, অর্থাৎ এই যে এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, আমরা এই কোণটা পেয়েছি। বাট আমাকে কোশ্চেন কি বলছে? ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান বের করো। সো এক্সাম হলে মাথাকে একটু ঠান্ডা রাখতে হবে, একটু কুল থাকতে হবে। আদারওয়াইজ তুমি এখানে 30 দেখে 30 অ্যান্সার করে দিতে পারো। বাট খেয়াল করবা কী বলছে। সো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কী হবে? তাহলে আমার এই যে চতুর্ভাগ এক একটা কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তাহলে আমি ওয়াই অক্ষের সাথে বের করার জন্য আমি কী করব? আমি যে ভ্যালুটা পেয়েছি 90 থেকে ওটা মাইনাস করে দিব, তাহলেই কাজ শেষ। তাহলে এই যে দেখো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, তাই না? আর আমি তো তোমাকে এখানে জাস্ট একটু সাজিয়ে দেখালাম, বাট এক্সাম হলে তোমার এত কিছু করার দরকার নেই। তুমি ডিরেক্ট হচ্ছে এই জায়গা থেকে কাজ করে দিবা, ঠিক আছে? কিছুই করার দরকার নেই, তুমি জাস্ট দেখবা যে এইভাবে আছে, এভাবেই থাকুক। তাহলে এর ভ্যালু কত হচ্ছে এখানে? -1, বি এর ভ্যালু হচ্ছে কি √3, তাহলে এম কত? মাইনাস এ বাই বি। সো দেখো এখানেই 1/√3 হয়ে যাচ্ছে। আমি তোমাকে এখানে ডিটেলস বুঝিয়ে দিয়েছি, বাট তোমার এটা ডিটেলস করার দরকার নেই, কারণ আমি করবো এমসিকিউ। আমি কীভাবে করছি এটা টিচারের জানার বিষয় না, আমি রাইট অ্যান্সার করতে পারছি কিনা এটা হচ্ছে বিষয়। সো এভাবে করে দেবা। তো আশা করি ঢাল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয় তুমি ইনশাল্লাহ অনায়াসে অ্যান্সার করতে পারবা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, 1 -√3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? এখন আসো কার্তেশীয় থেকে পোলারের জন্য তোমার যা যা জানতে হবে তা হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক আর থিটা। এখন এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y², থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। প্রথম চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, চতুর্থ চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস
tan ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো এগুলো কীভাবে হচ্ছে আর কোনটা কোন চতুর্ভাগে যাবে সেটা তুমি কীভাবে বুঝবে, এটার জন্য মনে রাখো আমাদের যে প্রথম চতুর্ভাগ এটা প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগ মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগ প্লাস মাইনাস। ওকে, এখন আমাদের এই যে চতুর্ভাগ এখানে শুরুতে কি 0 ডিগ্রি বাকি 360 ডিগ্রি অর্থাৎ টুয়াইস পাই, এরপর এখানে 90 ডিগ্রি অর্থাৎ পাই বাই 2, এখানে 180 ডিগ্রি অর্থাৎ পাই, আর এখানে 270 ডিগ্রি অর্থাৎ 3 পাই বাই 2। ওকে, আর গেল এখানে। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে দুটা ভ্যালু পাওয়া যায়, একটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর আরেকটা হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবা। কেন মনে রাখবা? কারণ আমরা যখন জটিল সংখ্যা করব, জটিল সংখ্যা হচ্ছে কী কী আছে আমাদের, ওই জটিল সংখ্যায় আমাদের এগুলো লাগবে, যে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হয়। ওই মডুলাস হচ্ছে এখানের আর আর্গুমেন্ট হচ্ছে এই জায়গার থিটা বলতে পারো, সেটা একটু মাথায় রাখো। এখন আসো, আমার কোশ্চেনটা আছে 1 এবং -√3। সো এটা কি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই, এটাকে আমাদের আর এবং থিটায় কনভার্ট করতে হবে। তাহলে আর সমান আমরা কি জানি √x² + y²। সো এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দিয়ে দাও, দিয়ে দিলে তুমি এখানে পেয়ে যাবে 2। দেন আসো থিটা, এটা হচ্ছে প্লাস মাইনাস। সো প্লাস মাইনাস হলে কোন কোঅর্ডিনেট? চতুর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। আর ফোর্থ কোঅর্ডিনেটে থিটার ভ্যালু কি 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো tan ইনভার্স ওয়াই বাই এক্স, সো tan ইনভার্স √3 এর ভ্যালু কত হবে? 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রি ভ্যালু কি √3। ওকে, আর 60 ডিগ্রি মানে পাই বাই 3। তাহলে এটাকে গুণ করে দাও, কী হবে? 6 পাই মাইনাস পাই ডিভাইড বাই 3 ইজিক্যাল টু 5 পাই বাই 3। সো যেহেতু আমার অপশন এটা ছিল 2 এবং 5 পাই বাই 3, এই কারণে আমি আর অন্যটা যে করতে হয় তোমার মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটার করলাম না। ওকে, এখন দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে আমি তোমাদের সুবিধার্থে এই ট্রাইগোনোমেট্রিক মানগুলো আমি লিখে দিয়েছি, কারণ অনেকে হয়তো ভুলে গিয়েছো। কারণ আমি ক্লাসটা এমনভাবে সাজিয়েছি, ধরো তুমি ম্যাথ অনেক ভালো পারো, অথবা ধরো ম্যাথে তুমি একদম জিরো, তুমি কিছুই পারো না, তুমি ধরো ম্যাথ তুমি এক্সামের জন্য ধরোই নেই, তারপরে তোমার কোনো চিন্তা করার কিছু নাই। কারণ আমি তোমাকে এমনভাবে এটা পড়াবো, এমনভাবে সাজিয়ে দেবো, তুমি জাস্ট ভিডিওটা দেখে পিডিএফটা একবার করবা, তাহলে ইনশাআল্লাহ তুমি ম্যাথে বস হয়ে যাবা। এখন আসো, আমাদের সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 ডিগ্রি ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু √3/2, 90 ডিগ্রি ভ্যালু 1। এখন 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6, 45 ডিগ্রি মানে পাই বাই 4, 60 ডিগ্রি মানে হচ্ছে কি পাই বাই 3, 90 ডিগ্রি মানে তোমার পাই বাই 2। এরপর দেখো cos 0 ডিগ্রি ভ্যালু 1, 30 ডিগ্রি ভ্যালু √3/2, 45 ডিগ্রি ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু হাফ, 90 ডিগ্রি ভ্যালু 0। এখন আসো tan 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু 1/√3, 45 ডিগ্রি ভ্যালু 1, 60 ডিগ্রি ভ্যালু √3, আর 90 ডিগ্রি ভ্যালু ইনফিনাইট। এখন দেখো এ অফ এইচকে বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত এবং বি অফ এইচকে বিন্দুটি 2x - 5y = 5 রেখার উপর অবস্থিত হলে এবি রেখার সমীকরণ নির্ণয় করো। আমার কাজ কি তাহলে এখানে? এই বিন্দুর স্থানাঙ্ক বের করা। সো এখন দেখো আমার দেয়া আছে 6x - y = 1, আরেকটি হচ্ছে 2x - 5y = 5। সো আমার যখন দুটা সমীকরণ দেওয়া আছে এবং আমাকে বলা হয়েছে এই সমীকরণের উপর দুটা বিন্দু আছে, এই বিন্দু আমি বের করলে আমার কাজ শেষ হয়ে যাবে, কারণ বিন্দু থেকে আমি কি করতে পারবো? সমীকরণ বের করতে পারবো। এখন আসো লিখলাম, তাহলে আমি এটা থেকে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বের করি। এটাকে তুমি যে কোনোভাবে করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন, বর্জগুণন, যেটা ইচ্ছা করো না কেন, আমি একটা করে দিয়েছি এখানে। যে তুমি দেখো এখানে 6x - y আর এখানে হচ্ছে 2x - 5y। সো আমি যদি এই প্রথম সমীকরণকে 5 দিয়ে গুণ করে দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ করি, তাহলে কি আমি y এর টার্ম ব্যানিশ করতে পারবো? কারণ তখন এখানে হবে -5y, আর এটা বিয়োগ করলে কী হয়ে যাবে? এটা +5y, তাহলে -5y + 5y ভ্যানিশ হয়ে যাবে। সো আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো। সো তাই করেছি। দেখো এটা করে আমি যেটা পাই যে 28x = 0, তাহলে এক্সের ভ্যালু 0। দেন এক্সের ভ্যালু 1 অথবা 2 বসালে আমি কী পেয়ে যাবো? দেখো ওয়াইয়ের ভ্যালু -1 পেয়ে যাবো। সো পেয়ে গেলাম। তাহলে এইচের ভ্যালু 0 আর কে এর ভ্যালু কি? -1। ওকে, সো এইচ এবং কে এর ভ্যালু পাইলাম। এখন তোমার যেটা কাজ, অপশন টেস্ট করা। কিভাবে করবে? এই যে এইচ আর কে এর যে ভ্যালুটা পেয়েছো, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছো, এই ভ্যালুটা তুমি এই ইকুয়েশনগুলোয় বসিয়ে দিবে। বসানোর পর যেটাতে তুমি 0 পাবে সেটা তোমার অ্যান্সার। তাহলে দেখো প্রথম অপশন
এক্স প্লাস ওয়াই সমান 6 ছিল, তাহলে এখানে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু -1, না এটা সমান 0 হবে না। এরপর আসো 3x প্লাস 5y -5, সো এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু -1, তাহলে এখানে দেখো কী হয়, তোমার -5 ইন্টু -1 কত হবে, +5 আর -5, তাহলে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, সো এটা আমাদের অ্যান্সার। এখন আসো সি 2x - 5y + 5, তাহলে এক্সের জায়গায় 0 হয়ে যাবে, আর এখানে -5 ইন্টু -1 আর +5, তাহলে +5 + 5, তো এটা 0 হবে না, এটা বাদ। এরপর আসো ডি 2x - 5y - 5 = 0, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে তোমার 0 -5 ইন্টু -1 + 5, সো এখানেও 0 হচ্ছে। সো আলটিমেটলি আমি এখানে দুটো অ্যান্সার পাচ্ছি। তবে তোমার তো জিএসটিতে নর্মালি দুটো অ্যান্সার থাকে না, হয়তো সমীকরণটা এমন হতো 2x + 5y - 5 = 0, হয়তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছিল। তো যাই হোক, আশা করি এই টাইপের ম্যাথগুলো আসলে অ্যান্সার করতে পারবে। এখন দেখো পরবর্তী প্রশ্ন, 3x + 4y = 12 রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলে মূলবিন্দু হতে এবি রেখার উপর লম্ব দূরত্ব কত হবে? খেয়াল করো, পি অফ x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখার লম্ব দূরত্ব মডুলাস ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই √a² প্লাস b²। দেখো কোনো কিছুই করতে হয় না, জাস্ট তুমি যে বিন্দুটা এখানে দেয়া থাকবে ওই বিন্দুকে এই সমীকরণে বসিয়ে দিবে, দেন এর নিচে এই সমীকরণের এক্স এবং ওয়াইয়ের সহগকে বর্গ করে রুট করে দিবে, তাহলেই হয়ে যাবে লম্ব দূরত্ব। তাহলে আমার এখানে ইকুয়েশনটা হচ্ছে 3x + 4y = 12। সেখানে এটা তো জানো যে এখানে এক্সের সহগ এ, ওয়াইয়ের সহগ বি, আর ধ্রুবপথটা তো সি, আর মূলবিন্দু মানে কি 0 0, তাহলে এই 0 0 থেকে এর উপর আমি লম্ব দূরত্বটা বের করব। তাহলে দাও 3 × 0 + 4 × 0, কারণ এই বিন্দুই তো আমি এখানে বসাচ্ছি, তাই না, এটা x1 y1, দেন -12 ডিভাইডেড বাই এখানে এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ 4, তাহলে √3² + 4², আর 3² + 4² করলে কত হবে, 5 হয়ে যাবে, তাই না। আমি এখানে ডিটেলস কেন লিখে দিয়েছি, কারণ অনেকেই হয়তো অলওয়েজ ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করতে, তাদের জন্য আর কি, যেখানে 3² করলে 9, 4² করলে 16, দেন 9 + 16 = 25, এরপর হচ্ছে 25কে রুট করলে 5। সো তোমরা যারা ম্যাথ ভালো পারো তাদের কিন্তু এই ম্যাথ করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না আশা করি। সো মনোযোগ দাও, তোমরা যারা ম্যাথে একটু উইক তাদেরও এই ম্যাথগুলো করতে ওই 30 সেকেন্ডের মতোই টাইম লাগবে। কীভাবে লাগবে, জাস্ট এই যে এখানে এই লম্ব দূরত্ব বা দূরত্ব বললে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুকে কী করবে, এখানে বসাই দিবে, দেন নিচে এই সমীকরণে যে সহগ ওই সহগ দুটাকে বর্গ করে রুট করে দিবে, তাহলে এই কাজ শেষ। সে যে দেখো দুটা বিন্দু x 0 0, তাহলে 0 0 বসিয়ে দিলাম, বসানোর পর নিচে এটা সহগ যত ছিল 3 আর 4, এটাকে বর্গ করে রুট করলাম, আর 3 আর 4কে বর্গ করে রুট করলে কত হবে, 5 হবে। সো এটা তুমি দেখে দেখে অ্যান্সার করে ফেলতে পারবে। আসো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো এখানে কি আছে আমাদের পরবর্তী পৃষ্ঠায়। দেখো আমাদের 24-25 সেশনের প্রশ্নগুলো ছিল, যে 4টা প্রশ্ন আমরা সমাধান করলাম, এগুলো কি আসলে খুব বেশি কঠিন প্রশ্ন ছিল? না, ছিল না। এখন দেখো এটা অন্তরীকরণ এবং সরলরেখা যেটা কম্বাইন্ড কোশ্চেন বলতে পারো। কোশ্চেনটা হচ্ছে এমন, কে এর কোন মানের জন্য y = kx × 1 - x বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই যে যখন কোণ থাকবে, সমীকরণ থাকবে, বিন্দু থাকবে, তখন তোমার ঢাল কী হবে, m = ddx of y, হ্যাঁ, এবং এই যে এখানে সেই বিন্দুটা বসাই দিবা, যে বিন্দুতে ঢাল নির্ণয়ের জন্য অন্তরীকরণ করবা, ঠিক আছে, কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয়ের জন্য সেটা অন্তরীকরণ করলে হয়ে যাবে। আর আরেকটা কি জানি আমরা, যেহেতু কোণ আছে সো আমার tan θ লাগবে, সো m = tan θ, দুটা লিখলাম। সো আমার এখানে যে সমীকরণটা আছে y = kx × 1 - x, সেটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কী হবে, kx - kx²। এখন ডিফারেন্সিয়েট করো, ddx of y = ddx of kx - kx²। তবে দেখো আলাদা করো, ddx of kx - ddx of kx²। আমরা ধ্রুবপদকে কী করি, সামনে নিয়ে আসি। তো ধ্রুবপদকে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে ddx of x, আর এখানে কি থাকবে, ddx of x²। তাহলে এখানে ddx of x মানে হচ্ছে 1 লিখলাম, দেন ddx of x⁴n এর মানে হচ্ছে n × x⁴n - 1, এখানে n বলতে হচ্ছে 2, তাহলে 2 × x⁴2 - 1। তাহলে এখানে কী পাবে, k - 2kx। দেখো এখানে লিখে রেখেছি ddx of constant = 0 অ্যান্ড ddx of x = 1,
ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখন আসো, আমরা তো এটা ঢাল পেয়ে গেলাম, বাট আমার লাগবে মূলবিন্দুতে ঢাল। তাহলে মূলবিন্দুতে ঢাল, মূলবিন্দু বলতে হচ্ছে 0 0। তাহলে এই ভ্যালুগুলো এখানে দিয়ে দাও, কে এর জায়গায় কে থাকবে আর হচ্ছে 2k এক্স, এক্সের জায়গায় 0। তাহলে আমরা আলটিমেটলি এখানে ঢাল কে পেয়ে যাচ্ছি, কে। তো আবার ঢাল এম সমান কি ট্যান থিটা, এখানে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি আর ট্যান 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আলটিমেটলি আমরা একটা ঢাল পেয়েছি কি, কে, আর এখানে একটা ঢাল পেলাম হচ্ছে √3। তাহলে আমার কে এর ভ্যালু কত হবে, √3। সো এই ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট ভিডিওটা দেখে পিডিএফটা নিয়ে নিজে নিজে সলভ করো, দেখবে তোমার কাছে এগুলো পানি পানি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং এই সরলরেখার ঢাল 1/2 হলে অপর সরলরেখার নতি কত হবে। আচ্ছা, এখানে আমি এটা লেখা হয় নাই, যে বলছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার নতি কত হবে। নতি মানেও কিন্তু ঢাল। দেখো, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ থিটা হলে বা দুটি সরলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বা স্থূলকোণ নির্ণয়ের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা আসলে মাইনাস না, এটা দিয়ে কী বোঝায়, যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, তাই না। সেখানে প্লাস নিলে কী পাবো, সূক্ষ্মকোণ, আর মাইনাস নিলে কী পাবো, স্থূলকোণ। আর এখানে আমরা কী করবো, m1 ইজ গ্রেটার দেন m2 করবো আর কি, এটা ধরে আমরা সূত্রটা ইউজ করি। তাহলে এখানে থিটা কত দেখো 45 ডিগ্রি আর m1 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে অপর সরলরেখার নতি আমরা ধরলাম হচ্ছে m2। তাহলে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে, তোমার এই হাফ মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস হাফ ইন্টু m2, কারণ আমরা জাস্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি আর কিছু না। এখানে জাস্ট এই ক্যালকুলেশনটা করো, এখানে লসাগু কত উপরে 2, তাহলে 1 মাইনাস টোয়াইস m ডিভাইড বাই 2, তাই না, 1 মাইনাস টোয়াইস m2 ডিভাইড বাই 2, আর নিচে কী থাকবে 2 প্লাস m2 ডিভাইড বাই 2। ওকে, তাহলে এটাকে উল্টাই দাও, 2 2 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি 1 মাইনাস টোয়াইস m2 ডিভাইড বাই 2 মাইনাস m2। সো এটা লিখলাম। তাহলে এটাকে আর গুণ করো, তাহলে কী পাবে 2 প্লাস m2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস টোয়াইস m2। তাহলে m2 এটা মাইনাস আছে, সো এদিকে চলে আসলে কী হবে, প্লাস হবে। তাহলে m2 প্লাস টোয়াইস m2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2। তাহলে থ্রাইস m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1, অতএব m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1/3। এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 4x মাইনাস 3y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং 4x মাইনাস 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক। দেখো, ax প্লাস by প্লাস c1 সমান 0, ax প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু তোমার ধ্রুবপদদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের সহগের বর্গের বর্গমূল, তাই না। সমান্তরাল না হলে এই সূত্র ইউজ করতে পারবো না। তখন দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য মূলবিন্দু থেকে রেখা দুইটির দূরত্ব বের করব, এরপর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, তাহলেই অ্যান্সার তথা দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। এখন এই যে দূরত্বের কথা বলছে, এটা কি, এই যে কিছুক্ষণ আগে লম্ব দূরত্ব করে দিলাম না, ওইটাই আর কি। আর দুটি সমীকরণের ax প্লাস by সেম হলে রেখাদ্বয় সমান্তরাল হবে, এটা মনে রাখবা। কারণ আমার সমান্তরালের ক্ষেত্রে আমরা যখন এই ফর্মুলাটা ইউজ করব তখন আমার এই ax প্লাস by সেম হতে হবে, আদারওয়াইজ আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আমি যখন এই চ্যাপ্টারে যাব তখন এগুলো ডিটেলস আরও লিখছি, তখন দেখবা। তাহলে এখন আসো, এই দুটো সমীকরণ লিখলাম, তাহলে এই দুটোর দূরত্ব কী হবে, এই যে একটা c1 একটা c2, তাহলে c1 মাইনাস c2 অর্থাৎ 12 মাইনাস 3 ডিভাইড বাই এখানে 4 এখানে মাইনাস 3, তাহলে রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। আর যেখানে 4 আর 3 থাকবে সেটাকে রুট করলে কত পাবা, 5 পাবা। তাহলে অ্যান্সার কি 3/5। সো এই ম্যাথগুলো খুবই খুবই ইজি। ওকে, এটাও শেষ। তাহলে এখন আমাদের পরবর্তী প্রশ্ন, y ইজ ইকুয়াল টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 মাইনাস 7 প্লাস মাইনাস x প্লাস 7 বক্ররেখাটির কোনো বিন্দুতে ঢাল 4। তাহলে একটা সরলরেখা দেওয়া আছে, বক্ররেখা দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে এর কোন বিন্দুতে ঢাল 4 হবে। ওকে, এই বিন্দু চলে আসছে, তার মানে আমার কী করতে হবে, এখানে ডিডিএক্স অফ ওয়াই করতে হবে, তাই না, অন্তরীকরণ করবো। ওকে, তাহলে আসো আমরা অন্তরীকরণ করে এই ইকুয়েশনটা বের করি। তাহলে ওয়াই ইকুয়াল টু এত, তাহলে আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কী হবে মাইনাস 3x দেন মাইনাস 2x প্লাস 6, সেটাই লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6
আর হচ্ছে মাইনাস এক্স প্লাস 7, তাহলে কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13। দেন আমরা ডিডি এক্স অফ ওয়াই করি, সো ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13। তাহলে আমরা এখানে কী পাবো বলো তো? এগুলো তো মুখে মুখে অ্যান্সার করা যায়, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে ডিটেলস করেছি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর মানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস 1। এরপর ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1, তাই না? সো এই কারণে এটাই হয়েছে যে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1। এরপর হচ্ছে 6xকে যখন করবো তখন কি তোমার ডিডি এক্স অফ এক্স থাকবে, সো ডিডি এক্স অফ এক্সকে করলে 1, দেন ধ্রুবপদ ডিডি এক্স অফ 13, সেটাকে করলে 0। তাহলে আলটিমেটলি যেটা পাবো 2x মাইনাস 6, সো এটা পেয়ে গেলাম। এখন এসে জাস্ট অপশন টেস্ট করো। এখানে এই যে অপশনগুলো আছে তুমি এখানে বসিয়ে দাও, যেটি করলে তুমি 0 পাবে, এটি তোমার অ্যান্সার। তাহলে প্রথমে আসে কি আমাদের 2 আর 3, তাহলে এখানে 2 দুগুণা 4, 4 মাইনাস 6, 0 হবে না, এটা বাদ। এরপর আসো 2 আর 7, তাই না? 2 আর 7, তাহলে 2 দুগুণা 4, 4 মাইনাস 6 হবে না। এরপর আসো 3 আর 7, তাহলে এখানে আসো তোমার 2 গুণ 3 মাইনাস 6, তাহলে এখানে 6 মাইনাস 6 0, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন দেখো তো কি আছে এখানে, 0 মাইনাস 1 বিন্দু এবং y ইকুয়াল টু 1 সরলরেখা থেকে সমান দূরত্বের বিন্দুর সঞ্চারপথ কোনটি? ওকে, ধরি 0 মাইনাস 1 বিন্দু ও y মাইনাস 1 সরলরেখা থেকে সমান দূরত্বের বিন্দুটি হচ্ছে এক্স ওয়াই। নর্মালি আমরা বিন্দুতে এভাবেই ধরি এক্স ওয়াই। তাহলে 0 মাইনাস 1 ও এক্স ওয়াইয়ের মধ্যবর্তী দূরত্ব কত বের করলাম। এরপর x1 x2 আর হচ্ছে x2 y2 বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব কি √ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, অথবা কি √ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখন y ইকুয়াল টু 1 তথা y মাইনাস 1 সমান 0 সরলরেখা হতে xy বিন্দুটির দূরত্ব কী হবে বলো? এটা নিয়ে কি আমার এখন কথা বলতে হবে? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয় আশা করি এখন জানো। যেটা করলাম এখানে আবার লিখে দিয়েছি যে তোমার পি অফ x1 y1 বিন্দু হতে x প্লাস by প্লাস c সমান 0 রেখার দূরত্ব ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে বিন্দুটা পাবে এই বিন্দুটি এই সমীকরণে বসিয়ে দিবে। দেন কী করবে, এই সমীকরণের যে x এবং y এর সহগ তাকে বর্গ করে বর্গমূল করে দেবে, তাহলেই কাজ শেষ। তাহলে এখন আসলে শর্ত মতে আমরা কী পাচ্ছি, আমরা এখানে দুটির দূরত্ব সমান লিখব। একটা দূরত্ব পেয়েছিলাম এটা, আরেকটা পেয়েছিলাম এটা। দেন এখানে কি, যেহেতু এখানে রুট আছে, রুটকে সরানোর জন্য আমাকে বর্গ করতে হবে, ওকে করলাম। তো এখানে পাবো আমি এক্স স্কোয়ার, এখানে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। সো ফর্মুলা অ্যাপ্লাই করো, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার সমান কী হবে, ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু, এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করো, ওয়াই মাইনাস 1, তাহলে কী পাবে ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই। ওকে, এখন জাস্ট তুমি কী করবা, সবগুলোকে একদিকে এনে কাটাকাটি করবা, করলে যে অ্যান্সারটা পেয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের বিগত বছরগুলোর জিএসটি এক্সামের কোশ্চেন। এখন আমাকে বলো, এই ধরনের ম্যাথ তুমি কেন মিস করবা? এই চ্যাপ্টার থেকে যদি তোমার 4-5টা কোশ্চেন যাই করুক না কেন, তুমি ভাই সবই অ্যান্সার করতে পারবা। এখন আমি তোমাকে এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করব। এতক্ষণ আমি তোমাকে জিএসটির বিগত বছরের প্রশ্ন দেখিয়েছি, এখন চ্যাপ্টার শুরু করব। একটু মনোযোগ দাও, আশা করি তুমি সব কিছু অ্যান্সার করতে পারবে এই চ্যাপ্টার থেকে। দেখো এখানে প্রথমে যেটা লিখেছি, পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট হয়। সেখানে বিন্দু কনভার্ট করতে বলে, আবার কখনো সমীকরণ কনভার্ট করতে বলে। এখানে এই টাইপ থেকে কিন্তু কোশ্চেন আসছিল, দেখছো কিছুক্ষণ আগে। তো এখন আসো, পোলার স্থানাঙ্ক আর থিটা, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আর ইজ ইকুয়াল টু √ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। প্রথম চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, চতুর্থ চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স অথবা মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো আমার 4টা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেন এটা কি আমার 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বা কি পাই বাই 2, এটা 180 ডিগ্রি অর্থাৎ কি পাই, আর এটা 270 ডিগ্রি বা 3 পাই বাই 2। তো প্রথম চতুর্ভাগ প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগ মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগ প্লাস মাইনাস। আর এখানে আমার যে অ্যাঙ্গেলগুলো কোনগুলো ঘুরবে সেটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাই না? অর্থাৎ এই দিক থেকে স্টার্ট হয়ে এই দিকে আসবে। তো গেল এখানে যা যা দরকার ছিল। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখানে কিছু কোশ্চেন লিখে রেখেছি, সেটা হচ্ছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 3 and 90 ডিগ্রি হলে বিন্দুটির
কার্তেশীয় স্থানাঙ্ক কত? যেহেতু পোলার স্থানাঙ্ক আছে তার মানে প্রথমটা আর পরেরটা থিটা। সো আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। সো দেখো 3 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু 0, সো এটা এক্সের ভ্যালু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা অর্থাৎ কী হবে 3 sin 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এটা 3। তাহলে এটার কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কী পাবো 0 3। এখন -1√3 এর পোলার স্থানাঙ্ক কত? দেখো এই টাইপের একটা ম্যাথ তোমার আসছে, সামনে আসতে পারে। সো এখানে এক্স আর ওয়াই আছে, আমার লাগবে কি আর এবং থিটা। সো আর বের করি, আর সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স মানে -1 আর ওয়াই মানে √3, তাহলে এখানে তুমি কী পেয়ে যাচ্ছ 2। এখন এখানে কি আছে দেখো তো, মাইনাস প্লাস হলে কী হয় বলো, দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান কী হবে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো পাই মাইনাস tan ইনভার্স √3 বাই -1, তাহলে tan কত ডিগ্রি ভ্যালু √3 বলো, tan 60 ডিগ্রি অর্থাৎ π/3। সো পাই মাইনাস π/3 কত হয়ে যাবে 2π/3, তাই না? অথবা তুমি এটা চাইলে যদি এটা না করতে চাও তুমি ডিরেক্ট এখানেও করতে পারো, যে পাই হচ্ছে 180 আর tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে 180 - 160 সমান কি 120, যে কোনো একটা করলেই হবে। সো অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম। আমি দুইটাই লিখে দিয়েছি, পাই আকারেও লিখছি আর কোণ আকারেও লিখছি। পরবর্তী প্রশ্ন, -2 0 এর পোলার স্থানাঙ্ক কত হবে? দেখো এক্স আর ওয়াই আছে, আমি তাহলে আর বের করবো, আর সমান কি √x² প্লাস ওয়াই স্কোয়ার। সো এখানে পেলাম আমি 2, এরপর থিটা। দেখো আমার এটা কোথায় আসলে আলটিমেটলি -2 এবং 0 বিন্দুটি, যেহেতু মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে না, এটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে না, এটা ঠিক এই চতুর্ভাগের উপরে থাকবে। যখন আমার কোনো একটা স্থানাঙ্ক 0 থাকবে, দুইটার মধ্যে একটা বিন্দু 0, তখন সেটা একটা চতুর্ভাগের উপরে বসবে। সো এটা যেহেতু মাইনাস এবং 0, সো এটা কি আমার দ্বিতীয় চতুর্ভাগের উপরে বসছে। সো এই টাইপের ম্যাথ আসলে আমি থিটা বের করবো না, আমি নর্মাল এটা কমন সেন্স থেকে অ্যান্সার করে দেবো। যেহেতু এটা এই জায়গা থেকে এসছে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ আসতে কত ডিগ্রি কোণ তৈরি হবে, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ, 90 + 90 সমান কত 180 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কী হবে 2 এবং পাই অর্থাৎ 2 এবং 180 ডিগ্রি। সো এগুলো কিন্তু আমি এক্সাম হলে ম্যাথ করবো না, আমি দেখে অ্যান্সার করবো। কার্তেশীয় স্থানাঙ্কে কোনো একটি শূন্য হলে থিটা এর মান চতুর্ভাগ থেকে বের করবো। ওকে, এখন আসো পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণের রূপান্তর। আমরা যখন বিন্দু কনভার্ট করছি, এখন আমরা ইকুয়েশন কনভার্ট করব। তো ইকুয়েশনের জন্য এখানে কি লিখেছি দেখো, প্রথম ইকুয়েশনটা r² সমান a² cos 2θ। তাহলে r² সমান a² cos 2θ, দেন cos 2θ একটা ফর্মুলা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এগুলো একটু মনে রাখবে, এগুলো তোমার কাজে লাগবে। ত্রাইগোনোমেট্রি বলো বা অন্যান্য চ্যাপ্টার বলো, তোমার এগুলো লাগবে, অথবা ডিফারেন্সিয়েশন যাই বলো না কেন এগুলো লাগে। যে cos 2θ = cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, sin 2θ = 2 sin θ cos θ, 2 sin স্কয়ার থিটা = 1 - cos 2θ। আর এটা তো জানোই যে আর cos θ সমান x, আর sin θ = y, আর r² সমান x² প্লাস y²। ওকে, সো cos 2θ ভ্যালু লিখলাম, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেন একটা বিষয় খেয়াল করো, আমার তো শুধু cos θ sin θ থেকে লাভ নেই, আমার কি লাগবে আর cos θ আর sin θ। বাট এখানে আবার স্কোয়ার আছে, তাহলে আমি এখানে কী নেব r² নেব, তাই না? তাহলে r² উভয় পক্ষে গুণ করো, করে দিলাম গুণ। দেন কী হবে এখানে, তাহলে r² দিয়ে এটা গুণ করলে r² cos স্কয়ার থিটা এবং r² sin স্কয়ার থিটা। দেন দেখো এখানে আমরা কী পাবো আর cos θ, এখানে আর sin θ। আমি তোমাদের বোঝানোর জন্য এত ডিটেলস করছি, তুমি একদম হলে ডিটেলস করার কোনো দরকার নেই। এখানে পাইছো মানে এখানে ডিরেক্ট লিখে দেবো x², এখানে y², এই যে এখানে চলে আসবে ডিরেক্ট x² - y², তাই না? ওকে, তাহলে তোমাদের কাজ হয়ে গেল। আমরা এদিকে দুটো r² পেয়েছিলাম, সো x² y² × x² প্লাস y², আর এখানে a² × x² - y²। তাহলে এখানে কী হয়ে যাবে, যেহেতু দুটা সেম, সো বর্গ হয়ে যাবে। সো x² প্লাস y² এর হোল স্কোয়ার = a² × x² - y²। চাইলে এই জায়গা থেকে আমি স্কোয়ারের পরিবর্তে এদিকে রুট নিয়ে নিতে পারবো, তাহলে কি লিখতে পারবো x² প্লাস y² = a√x² - y²। শেষ। পরবর্তী প্রশ্ন, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে রূপান্তর করো। এখানে কি আছে x² - a² = a²। সো আমি x এর জায়গায় কি লিখবো আর cos θ, y এর জায়গায় আর sin θ সমান a²। তাহলে এখানে পেয়ে যাবো r² cos স্কয়ার থিটা মাইনাস r² sin স্কয়ার থিটা = a²। r² কমন নিয়ে নাও, তাহলে কী পাবে r² × cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান a²। তাহলে এখানে পেয়ে যাবে হচ্ছে r² cos 2θ = a²। দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মানে কি cos 2θ, এই কারণে এটা লিখছি। তাহলে আমরা কী পাবো r² cos 2θ = a², আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো গেল আই থিঙ্ক। তোমার কার্তেশীয় এবং পোলারের বিন্দু কনভার্সন আসুক বা ইকুয়েশন কনভার্সন আসুক, তুমি এগুলো অনায়াসে করতে পারবে। আমাদের পরবর্তী টাইপে আমরা যাই দূরত্ব নির্ণয় সংক্রান্ত সমস্যা। মনে রাখবে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর ভ্যালু অর্থাৎ কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব
এক্সের ভ্যালু অর্থাৎ ভুজ, যে এখানে ধরো পি অফ এক্স একটা বিন্দু, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে কি ওয়াই অর্থাৎ কোটি, আর এটা কি ওয়াই অক্ষ, দেন ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এক্স অর্থাৎ ভুজ। আর নর্মাল যে সূত্র সেটা তো লেখার দরকার নেই, যে x1 y1 x2 y2 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সমান রুট ওভার, এটা তো দরকার নেই তাই না, এটা সবাই জানো। ওকে, এখন আসো আমাদের পরবর্তী প্রশ্ন। এক্স অক্ষ এবং -5 -7 বিন্দু থেকে 4a বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান কত হবে? তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত বলো তো? কোটি। তাহলে এক্স অক্ষ থেকে এখানে কোটি কত বলো তো? এক্স হচ্ছে ভুজ আর এ হচ্ছে কোটি, তাহলে এখানে দূরত্ব হবে এ। এরপর -5 -7 বিন্দু থেকে এই 4a বিন্দু দূরত্ব কত হবে? রুট ওভার তোমার 4 + 5 হোল স্কোয়ার প্লাস a + 7 হোল স্কোয়ার। কীভাবে হলো? কারণ আমরা জানি এখানে আমার দুটা বিন্দু দেওয়া থাকলে দূরত্ব কি? রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, অথবা কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আমার যেটা সুবিধা আমি সেটাই করবো। এবং এখানে সবগুলো কি আছে? মাইনাস মাইনাস, দ্যাটস আমি কী করেছি, এটা থেকে এটা মাইনাস করেছি, তাহলে আমি এখানে ফর্মুলা ডিরেক্ট প্লাস পেয়ে যাচ্ছি। আর যদি এটা করতে যেতাম তাহলে যেটা করতে হতো -5 - 4 হোল স্কোয়ার -7 - a হোল স্কোয়ার। সো আমি ওইটা না করে আমি ডিরেক্ট এটা থেকে এটা বিয়োগ করেছি, দ্যাটস এখানে আমি সব পজিটিভ মান পেয়ে গেছি। এখন আসলে তাহলে শর্ত মতে আমার কি দূরত্ব সমান বলা হয়েছে, তাহলে এই দুটা সমান লিখবো। তুমি ম্যাথ করার ক্ষেত্রে ডিরেক্ট এই জায়গা থেকে শুরু করবা, এটা করার কোনো দরকার নেই, আমি বোঝানোর জন্য করছি। ওকে, তাহলে এটা সমান এটা, রুটকে ভ্যানিশ করার জন্য স্কোয়ার করে দাও, করলাম বর্গ। ওকে, এখন সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করো। 4 + 7 মানে কি, সরি 4 + 5 মানে হচ্ছে 9, তো এখানে 9 স্কোয়ার হবে, আর এখানে কি a + 7 হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তো এই সব যোগ বিয়োগ করে তোমার যেটা থাকবে শেষ পর্যন্ত a = -65/7। এরপর দেখো, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0 - 4 ও 0 4 এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? খেয়াল করো, তোমাকে কী বলতে হয়? সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই কী হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই না? আর বিন্দুগুলো একটু তুমি যদি বসানোর চেষ্টা করো তাহলে কী পাবে? দেখো এখানে কী পাবে? 0 4, আর এখানে কি 0 - 4, তাহলে টোটাল দৈর্ঘ্য কত বলো তো? 8 একক না? কারণ এই যে অংশটা, এই যে উপরের এই অংশ, হ্যাঁ, এই অংশের দৈর্ঘ্য কত হবে? 4, কারণ এটা কি 0 4, আর নিচের এই যে অংশ, এই অংশ 4, কারণ এটার স্থানাঙ্ক আমরা কী পেয়েছি? 0 - 4, দ্যাটস ওয়াই এটার দৈর্ঘ্য 4। সো 4 4 8 একক হয়ে যাবে। তাহলে উপরে 4 নিচে 4, মোট কত? 8 একক। এখন দেখো তো, এই দৈর্ঘ্য, এরপর এই দৈর্ঘ্য এবং কি এই দৈর্ঘ্য, তিনটা দৈর্ঘ্য সমান হবে না? কেন কেন সমান হবে বলো? কারণ আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এই কারণে সমান। তাহলে একটা দৈর্ঘ্য তো আমরা পেয়ে গেছি 8 একক, দেন এটা থেকে এটা অথবা এটা থেকে এটা, যে কোনো একটা দূরত্ব বের করে দুটো সমান সমান করে আমরা অ্যান্সার নিয়ে আসতে পারবো। সো দেখো, তাহলে একটা এই যে আলফা 0 ধরছি, কারণ এক্স অক্ষের উপর একটা বিন্দু কী হয়? A0, তাই না? আমরা এখানে জাস্ট আলফা 0 ধরলাম, তুমি A0 ধরতে পারতো, কোনো সমস্যা নেই। সো আলফা 0 আর একটা কি 0 4 বিন্দুর দূরত্ব কত হবে? রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। সো এখানে করলে হয় রুট ওভার আলফা স্কোয়ার প্লাস 16। সো দেখো তুমি ম্যাথ করবে আসলে এই জায়গা থেকে, হ্যাঁ, তোমার উপরে কোনো কিছু করতে হবে না, আমি বোঝানোর জন্য করেছি, তুমি এই জায়গা থেকে শুরু করবে। তাহলে কী পাবে? রুট ওভার আলফা স্কোয়ার প্লাস 16 = 8। তো বর্গ করে দেবো, তাহলে এখানে কী পাবে? রুট চলে যাবে, আর এখানে 8 স্কোয়ার করলে 64। তাহলে আলফা স্কোয়ার সমান কি 64 - 16, তাহলে কত হবে? 48। দেন এটাকে তাহলে রুট করতে হবে, এই এখানে তো আর স্কোয়ার থাকবে না, সরি। তাহলে আলফা = রুট ওভার 48, দেন 48কে রুট করলে হয় কি প্লাস মাইনাস 4/3, কারণ 3 × 16 = 48, 4কে 16কে রুট করলে পাবে 4, আর √3 থেকে যাবে। এখন আসো পরবর্তী অংশ, বিভাগ বিন্দু ও অনুপাত সংক্রান্ত সমস্যা। x1 y1 x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে xy বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত বা বিভক্ত করলে x = কী হবে? m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং y = m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা তো গেল বিভক্ত বা অন্তর্বিভক্তর ক্ষেত্রে। আর বহির্বিভক্তর ক্ষেত্রে কী হবে? কিছুই হবে না, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবে, এই যে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দাও, তাহলে কাজ শেষ। তাহলে কী পাবে? এখানে x = m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই a1 মাইনাস m2। তাহলে y সমান কী হবে? যে y = m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এখন আসো প্রশ্ন, যে বিন্দু 1 4
ও 9-12 বিন্দু দুটির সংযোজক সরলরেখাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো তাহলে এক্স আর ওয়াই, ডিরেক্ট ফর্মুলা, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর ওয়াইয়ের জায়গায় কী পাবে, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো এখানে 3:5 অনুপাতে বিভক্ত করছে, সো m1 3 m2 5, x1 এর ভ্যালু 1, y1 এর ভ্যালু 4, x2 এর ভ্যালু 9, y2 এর ভ্যালু 12। সো এই ক্যালকুলেশন তো যোগ বিয়োগ আমার বলার দরকার নাই, এটা তুমি নিজেই করতে পারবে। এখন আসো আমরা আমাদের পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে কি আছে, একটা প্রশ্ন, 4 - 5 ও 6 8 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি 4:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সেম তোমার m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, আর এখানে কী হবে, m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এখন জাস্ট যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে আনসার চলে আসবে। দুটি বিন্দুর সংযোগ রেখাকে নির্দিষ্ট অনুপাতে বিভক্তিকরণ। এখানে মনে রাখবে m1 বাই m2 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x2, অথবা y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y2। এখানে প্লাস হলে বহির্বিভক্ত হবে আর মাইনাস হলে অন্তর্বিভক্ত হবে। খেয়াল করো, 3 1 ও 8 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 5 3 বিন্দুটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো আমাদের যেই বিন্দুটা বিভক্ত করবে তার স্থানাঙ্ক এক্স ওয়াই, আর যেই দুটা বিন্দু দেয়া থাকবে, অর্থাৎ একটা সরলরেখার প্রান্ত বিন্দু বা একটা সরলরেখার তোমার যেটা, ওই দুটা হচ্ছে আমার x1 y1 x2 y2। তাহলে এখন অ্যান্সারে চলে আসো, m1 বাই m2 সমান কী হবে, x মাইনাস x1 যদি করি আর x মাইনাস x2 করি তাহলে কী পাবো, দেখো x এর ভ্যালু 5, সো 5 মাইনাস 3, x1 এর ভ্যালু 3, অ্যান্ড তোমার x মাইনাস x2, x2 ভ্যালু কত 8, তাহলে কত পাবে এখানে দেখো, উপরে 2 নিচে -3, যেহেতু -2/3 তাহলে কী হবে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত। সো তুমি যদি চাও যে না ভাই আমি x দিয়ে করবো না, আমি y দিয়ে করবো, ওকে ফাইন করো। তাহলে y এর জন্য কী পাবে, y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y2, এখানে y এর ভ্যালু দেখো কত 3, সো 3, এখানে y1 হচ্ছে 1 আর y2 হচ্ছে 6, তাহলে 3 - 1 3 - 6, এখানেও দেখো কি চলে আসবে সেম -2/3, সো 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। দেখো x ও y হচ্ছে যেই বিন্দুটি বিভক্ত করে সেই বিন্দু, এবং x1 y1 ও x2 y2 হচ্ছে রেখাটির প্রান্তবিন্দু, সব লিখে দিয়েছি। সো বলো এই টাইপের ম্যাথ আসলে কি তোমাকে বড় করে ক্যালকুলেশন করতে হবে? অবশ্যই না, তুমি জাস্ট এটা একটু প্র্যাকটিস করে যদি মাথায় রাখতে পারো তাহলে ইনশাল্লাহ হবে। এখন হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ, সমত্রিখণ্ডক সমচতুর্থক বিন্দু নির্ণয়। দেখো কি আছে কোশ্চেন, 1 2 ও 10 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, এখানে একটু বিষয় তোমাকে বুঝতে হবে। তোমাকে যখন সমত্রিখণ্ডক বলবে তার মানে কি সমান 3 ভাগে ভাগ করবে। সো এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, সো টোটাল 3টা ভাগ করলাম। সো ধরলাম এ আর বি হচ্ছে রেখা, একে সি এবং ডি কী করবে, সমান 3 ভাগে ভাগ করবে। দেখো সমত্রিখণ্ডক বিন্দু হলে তুমি বিন্দু পাবা 2টা, সমচতুর্থক বললে বিন্দু পাবা 3টা। কারণ দেখো যে এখানে 2টা বিন্দু কী করছে, এটাকে 3 অংশে ভাগ করে দিচ্ছে। তাহলে যখন এই যে সি ভাগ করবে তখন কি করবে বলো তো, এই সি এবিকে 1:2 অনুপাতে বিভক্ত করবে। এরপর যখন তুমি ডিটা আসবে, দেখো ডি কী করবে, একে এই এই পাশে কত অংশ, 2 অংশ, আর এই পাশে 1 অংশ, ডি তখন কি করবে, পুরোটাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এই অংশটা বুঝলেই এখানে আর কোনো কাজ নেই, আর বাকি অংশ তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে সি এবিকে 1:2 অনুপাতে বিভক্ত করে, ডি এবিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন যদি বুঝতে একটু প্রবলেম হয়, ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফটা নিও, পিডিএফ নিয়ে যখন নিজে নিজে দেখবা তখন একেবারে 100% বুঝে যাবে। তাহলে এখন সি এর স্থানাঙ্ক বের করবো সেম ফর্মুলা দিয়ে, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর এখানে কী হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটা জাস্ট ক্যালকুলেশন, এটা করলেই হয়ে যাচ্ছে। এটা পেলাম সি, সি এর ক্ষেত্রে আমরা ধরলাম 1:2 অনুপাত। এরপর যখন ডি করবো তখন ডিকে কী ধরবো, 2:1 অনুপাত। ওকে ফাইন, সো এখানে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। আর সমচতুর্থকের ক্ষেত্রেও সেম, বাট সমচতুর্থক আসলে দিবে না, সমত্রিখণ্ডক দেওয়ার পসিবিলিটি কম, তারপর একটু শিখে রাখো আর কি। এখন আসো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে অক্ষ দ্বারা নির্দিষ্ট অনুপাতে বিভক্তিকরণ। মনে রাখবা কোনো রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা হচ্ছে y1 বাই y2, আর কোনো রেখাকে y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা হচ্ছে x1 ডিভাইডেড বাই x2। প্রশ্ন খেয়াল করো, 4 7 ও 0 3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ
কোন অনুপাতে বিভক্ত করে? দেখো কি বলছে, এক্স অক্ষ, তাহলে কি হবে y1 ডিভাইড বাই y2, দেখো এখানে y1 কত 7 আর y2 কত 3, তাহলে 7:3 অনুপাতে কী করবে, বহির্বিভক্ত করবে। কারণ এখানে বলেছিলাম তোমার এখানে মান প্লাস আসলে কী হবে, বহির্বিভক্ত, আর মান মাইনাস আসলে অন্তর্বিভক্ত। পরবর্তী প্রশ্ন, -3, 5 ও 4, -9 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে y অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? ওকে ফাইন, যেহেতু y অক্ষ বলছে তাহলে কী হবে, x1 ডিভাইড বাই x2, x1 এর ভ্যালু -3, y1 এর ভ্যালু 4, তাহলে -3/4 অর্থাৎ কী হবে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। হয়ে গেল। পরবর্তী অংশ, 2, 1 ও 4, -19 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমচতুর্থক বিন্দুগুলো নির্ণয় করো। তো সমচতুর্থক তো বললাম, সো সমচতুর্থক হলে আমি বিন্দু পাবো 3টা। তাহলে প্রথম বিন্দু কী করবে, 1:3 অনুপাতে বিভক্ত করবে। এরপরের বিন্দুটা কী করবে, এটাকে 2:2 অনুপাতে বিভক্ত করবে। আর লাস্ট যে বিন্দু সেটি কী করবে, 3:1 অনুপাতে বিভক্ত করবে। সো লিখে দিয়েছি, দেখো সি 1:3 অনুপাতে বিভক্ত করবে, ডি হচ্ছে 2:2 অনুপাতে, আর ই 3:1 অনুপাতে। বাকিটা ক্যালকুলেশন। এই তিনটার ম্যাথ আসলে দেয় না কখনো, একটু জাস্ট বললাম। এখন দেখো সুন্দর একটা ম্যাথ, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 ও 4, -5 এ বিকে এমনভাবে বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এই টাইপের ম্যাথ দিতে পারে। আবার খেয়াল করো, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। এরপর বলা হয়েছে এবিকে এমনভাবে বর্ধিত করা হলো যেন এবি = 3BC হয়। সি এর স্থানাঙ্ক কত হবে? সো আমার সি এর স্থানাঙ্ক আমি ধরে নিলাম XY। তাহলে এখানে যে কাজটা করবা, দেখো এবি সমান 3BC না, তাহলে BAC-কে 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এখানে কি মনে রাখবা, তুমি মনে রাখবা তোমার এই যে এইটা যে দেয়া থাকবে, এটা কমন বিন্দু যেটা, দেখো এখানে কমন বিন্দু কত বলো তো? এখানে কমন বিন্দু অবশ্যই কি বি, এ বি, আর এখানে কি BC। তাহলে এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে বলবা এই বি এই AC-কে 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। ওকে ফাইন। তাহলে এখন তার কোনো কাজ নেই, আমার এখানে বিভক্ত করলো কে বি, বি এর স্থানাঙ্ক কত দেখো তো, 4, -5। তাহলে এখানে একটা 4 আর একটা -5 লেখো, দেন তুমি যে অন্তর্বিভক্তির ফর্মুলা জানো সেটা অ্যাপ্লাই করে দাও। যেখানে অনুপাত কত, 3:1, তাহলে নিচে 3+1, 3+1। এখন আসো m1x2 + m2y1, আর এখানে কি m1y2 + m2y1। ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এখন আসো ত্রিভুজের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এই ভরকেন্দ্র অন্তকেন্দ্র। দেখো এটা এখানে একটা ত্রিভুজ, a(x1, y1, b(x2, y2, c(x3, y3). সো এর বিপরীত বাহু কী হবে, এ, বি এর বিপরীত বাহু বি, সি এর বিপরীত বাহু সি। এখানে ভরকেন্দ্র কী হবে, ভরকেন্দ্র হবে তোমার ভুস্তরের সমষ্টি /3 এবং কটিতরের সমষ্টি /3, অর্থাৎ x1 + x2 + x3 /3, আর y1 + y2 + y3 /3। এরপর অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র কীভাবে বের করবে, মনে রাখবে ax1 + by1 + cx3 /a + b + c, আর ay1 + by2 + cy3 /a + b + c। এখানে সি কেন উঠে নাই বুঝলাম না, আচ্ছা লিখে দিচ্ছি, টেনশনের কিছু নেই। ওকে, এখন আসো একটা প্রশ্ন, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে 0, 0, 0, 3 ও 4, 0 ত্রিভুজটির ভরকেন্দ্র ও অন্তকেন্দ্র নির্ণয় করো। তো ভরকেন্দ্র নিয়ে তো কোনো প্রবলেম নেই, ভরকেন্দ্র জাস্ট ইয়াগুলো যোগ করে ভাগ করলে হয়ে যাচ্ছে, যে 3টা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ করো, 3টা কোটি যোগ করে 3 দিয়ে ভাগ করে অ্যান্সার চলে আসবে। সো এখানে চলে আসে 4/3 আর হচ্ছে 1। বাট আমার অন্তকেন্দ্রের জন্য কী লাগবে, 3টা ভর দৈর্ঘ্য লাগবে। এখন 3টা ভর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো, দেখো এই 3টা ভর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমার আসলে তুমি যদি চাও এভাবে করে বের করবা, সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, বাট তোমার মাথায় যদি একটু বুদ্ধি খাটাইতে পারো ভাই, তাহলে তোমার কিছুই করতে হবে না। কেন করতে হবে না, দেখো এই বিন্দু কত 0, 0, এটা কি 0, 3, তাহলে এটার দৈর্ঘ্য হবে 3। এটা দেখো 0, 0, এটা 4, 0, তাহলে এটার দূরত্ব কত হবে বা দৈর্ঘ্য কত হবে 4। তাই এখানে কত আছে 0, 3, এখানে কি 4, 0, তাহলে এই যে 3, 4 এরপরে কত হবে 5, আমার পিথাগোরাস 3, 3, 4, 5, 6, 7, 6, 8, 10, 5, 12, 13। আর এক্সামে তোমাকে যদি ম্যাথ দেয় এই টাইপের ম্যাথগুলোই দিবে, বুঝছো? সো এগুলো তুমি যদি একটু কষ্ট করে মাথায় রাখতে পারো ভাই, তাহলে তুমি ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে হয়ে গেল, আমি সবগুলো পেয়ে গেলাম। দেখো আমার কিন্তু কাজ করতে হবে না, আমি ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন জাস্ট অন্তকেন্দ্রে বসাই দাও, তোমার ax1 + by1, সরি bx2 + cx3 এগুলো দিয়ে দাও। নিচে হচ্ছে a + b + c করো, করলে অ্যান্সার পেয়ে যাবা।
এখন দেখো শীর্ষবিন্দু সংক্রান্ত সমস্যা। কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক আছে হচ্ছে তোমার 1-2 7 4, তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে -3 6 হলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত হবে? ওকে, তাহলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে একটা কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, সো ধরলাম এই কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে একটা, তাহলে 1-2 আর একটা 7 4। এখন তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক দেওয়া হলো ধরো -3 6, তো দিলাম এটা। সো এখন এই চতুর্থ শীর্ষ এটা আমার বের করতে হবে। এখন এটা কীভাবে বের করবে? এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এখানে মনে রাখবা এই চতুর্ভুজ টাইপের ক্ষেত্রে যখন তোমার তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং অপরটি দেওয়া থাকবে না, সেক্ষেত্রে যেটি করবে সেটি হচ্ছে যে এক্স হবে হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের ভুজের সমষ্টি মাইনাস বিপরীত শীর্ষবিন্দুর ভুজ, আর ওয়াই সমান কী হবে? সন্নিহিত বাহুদ্বয়ের কোটির সমষ্টি মাইনাস বিপরীত শীর্ষবিন্দুর কোটি। ওকে, এখন সব প্রশ্ন চলে আসি আমরা। আচ্ছা, এখানে এটা সলভ করে দিতে হবে। তাহলে এখানে এটা সন্নিহিত বাহু কোনটা? এটা আর এটা। তাহলে এটার ভুজ কত দেখো 1, এটার 7, সো 1 + 7, আর এটার বিপরীত শীর্ষবিন্দু এটা, তাহলে এটার কোটি কত? -3, সো মাইনাস করে দাও, -3 হয়ে গেল অ্যান্সার। এরপর কোটি যখন বের করবো অর্থাৎ ওয়াই, তাহলে এই যে দুটা সন্নিহিত বাহু এই দুটার কোটি যোগ করো, এটা -2 প্লাস কি 4, আর মাইনাস কী হবে? বিপরীত শীর্ষের কোটি, তাহলে -6, সো এই তো -2 + 4 -6 হয়ে গেল অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 4 5 0 আর হচ্ছে 4-2। এবিসি শীর্ষত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, এটা দিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। মাত্র যেই অংশ বললাম এই অংশ দিয়ে তুমি ম্যাথ করে ফেলবা। কীভাবে করবা? দেখো, তুমি যখন এ বের করবা, খেয়াল করো তো, এ আগে হচ্ছে মধ্যবিন্দুগুলো দাও, দিয়ে দিলাম মধ্যবিন্দু যেই পয়েন্টগুলো দেওয়া আছে। এইটাকে একটু জাস্ট হাত দিয়ে এভাবে ঢেকে নাও। ঢেকে নিলে কী পাবে দেখো তো, এখানে 4টা শীর্ষবিন্দু পেয়ে গেছো না? তো যখন তুমি 4টা শীর্ষবিন্দু পেয়ে যাবে তখন জাস্ট ওইটার মতো করে দেবা। আমি যেটা বের করব তার হচ্ছে কী করবো বলো তো, তার সন্নিহিত বাহুদ্বয়ের ভুজের সমষ্টি মাইনাস বিপরীত শীর্ষের ভুজ এবং সন্নিহিত বাহুদ্বয়ের কোটির সমষ্টি মাইনাস বিপরীত শীর্ষবিন্দুর কোটি। সো এইভাবে করে তুমি হাত দিয়ে জাস্ট একটু ঢেকে ঢেকে তুমি এইভাবে অ্যান্সারগুলো নিয়ে আসতে পারবা। সো যখন ধরো বি এর ভ্যালু বের করবা তখন কী করবা বলো তো, বি বের করার জন্য এই দুটো অংশ একটু ঢেকে নাও। দেখো, এখানেও 4টা শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছ। এবার যখন সি বের করবা তখন এই অংশ এভাবে ঢেকে নাও, তাহলে দেখবে এখানেও 4টা শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছ। সো অনায়াসে সেগুলোর অ্যান্সার নিয়ে আসতে পারবা। এখন দেখো একটা প্রশ্ন, যদি 0 0 a-4 4b ও 5 0 একটি রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে রম্বসের কর্ণদ্বয়ের ছেদবিন্দু কত? সো 4টা বিন্দু আমি আমার মতো বসাই দিলাম। ওকে, ফাইন। এখন আসো, কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমরা ধরলাম ও অফ এক্স ওয়াই, এটা হচ্ছে আমার কর্ণের ছেদবিন্দু। এখন এই যে কর্ণের ছেদবিন্দু কি আমাদের, এই যে কর্ণদ্বয়ের কি মধ্যবিন্দু না? ওকে, তাহলে দেখো, এসি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু, আমরা মধ্যবিন্দু কীভাবে বের করি? ভুজ দুটা যোগ করি, 2 দিয়ে ভাগ করি, কোটি দুটা যোগ করি, 2 দিয়ে ভাগ করি। সেম কাজ করছি দেখো, এসি এ আর হচ্ছে সি, এখানে 0 এখানে 4, সো 0 + 4 / 2, এখানে 0 এখানে বি, সো 0 + b / 2। ওকে, হলো। এখন হচ্ছে বিডি a + 5 / 2, আর এখানে কত -4 + 0 / 2, এখানে পেলাম 2 আর হচ্ছে b/2, আর এখানে a + 5/2, আর এখানে কি -2। এখন দেখো, আমার কি আর কিছু করতে হবে? আমার আর কিছুই করতে হবে না। আমি এই জায়গা থেকে ভুজ নিব আর এই জায়গা থেকে কোটি নিব, কারণ এই বিন্দুটা সেম। হ্যাঁ, এই যে ও বিন্দু অর্থাৎ এসি আর বিডি কর্ণ, এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কি সেম না? দ্যাটস আমার আর কিছু করার দরকার নাই, দুইটা থেকে দুটা ভ্যালু নিয়ে নাও, অ্যান্সার শেষ। এখন আসলে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা। ত্রিভুজের শীর্ষতায় x1 y1 x2 y2 x3 y3 হলে ক্ষেত্রফল হাফ ইন্টু কী করবা? এগুলো লিখবা, x1 x2 x3, সাথে আবার প্রথমটা লিখবা। তো নিচেও y1 y2 y3 দেন আবার প্রথমটা অর্থাৎ y1 লিখবা। লেখার পর এভাবে ক্রস গুণ করো, করলে কী হয় দেখো তো, x1 y2 x2 y3 x3 y1 শেষ। এরপর মাইনাস চিহ্ন দাও, এরপর আবার ক্রস গুণ, y1 x2 y2 x3 y3 x1, এটাই আমাদের ক্ষেত্রফল। তাহলে কোনো ত্রিভুজের শীর্ষত্রয় দেয়া আছে, দেয়া থাকলে এর ক্ষেত্রফল কত? এভাবে লেখো, লিখে ক্যালকুলেশন করো, করলে অ্যান্সার পেয়ে যাবে। যে তোমার হচ্ছে দেখো, -1 × 5 কত হবে? -5। 2 × 10 কত হবে অ্যান্সার? 20। এরপর দেখো তোমার 3 × -2 কত হবে? -6। এই যে লিখলাম, এখন আসলে একটা মাইনাস দাও, দিয়ে এইভাবে গুণ করো আবার, তাহলে -4, -2 × 2 -4। এরপর 5 3 কত হবে?
15, এরপর আসো 10 - 1 তাহলে -10। তাহলে এখানে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে দিলেই অ্যান্সার শেষ। ক্যামেরা অফ হয়ে গেল কেন? আল্লাহ জানে কোথায় শেষ করছিলাম। আচ্ছা, এটাই মেবি হবে, এটা একবার বলে দিই। দেখো এখানে এক্স অক্ষের সমান্তরাল লেখা ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা এক্স ইকুয়াল টু এ, এভাবে আর কি। ওয়াই ইকুয়াল টু বি, এক্স অক্ষের সমান্তরাল লেখা এক্স ইকুয়াল টু এ, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। আর মূলবিন্দুগামী সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখন দুইটি মূলবিন্দুগামী সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স, ওয়াই ইকুয়াল টু এম টু এক্স ও এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইকুয়াল টু বি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি স্কোয়ার বাই 2 ইন্টু ঢালদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই ঢালদ্বয়ের গুণফল। সো মনে রাখবে, দুটি মূলবিন্দুগামী সরলরেখা ও এক্স অক্ষের সমান্তরাল রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 ইন্টু ঢালদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই ঢালদ্বয়ের গুণফল। এই আর কি ত্রিভুজ, যে ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স একটা মূলবিন্দুগামী সরলরেখা, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স অপর মূলবিন্দুগামী সরলরেখা, আর ওয়াই ইকুয়াল টু বি এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই যে ত্রিভুজটা গঠিত হলো, ধরো যে এ ও বি, হ্যাঁ, এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এখানে কোশ্চেনটা ওয়াই ইকুয়াল টু 2x, ওয়াই ইকুয়াল টু 3x, ওয়াই ইকুয়াল টু 4 রেখা ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? সো এখানে দেখো ওয়াই ইকুয়াল টু বি মানে 4, তো 4 স্কোয়ার বাই 2 ইন্টু ঢালদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই ঢালদ্বয়ের গুণফল। সো একটা ঢাল 3, একটা ঢাল 2, তো 3 বিয়োগ 2 ডিভাইড বাই 3 ইন্টু 2। সো এখন জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখন আসো, তোমার কি আছে এখানে? সঞ্চারপথের সমীকরণ সংক্রান্ত সমস্যা। এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব সর্বদাই মূলবিন্দু থেকে এর দূরত্বের অর্ধেক। উক্ত সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। দেখো কি বলছিল এখানে, একটি সেটের বিন্দু, তাহলে একটি সেটের বিন্দু বলতে কি আমার এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে এই এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কী হবে? ওয়াই, কারণ এক্স অক্ষ থেকে দূরত্ব কোটি আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজ, তাই না? এগুলো তো সব বলে দিয়েছি। এখন আসো, এই মূলবিন্দু থেকে এর দূরত্ব কী হবে? রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, তাই না? সো ফর্মুলা অ্যাপ্লাই করে হয়ে গেল। তাহলে শর্ত মধ্যে কী বলছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব মূলবিন্দু থেকে দূরত্বের অর্ধেক। তাহলে এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব আমরা কী পেয়েছি? ওয়াই, আর মূলবিন্দু থেকে দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এক্স থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মূলবিন্দু থেকে দূরত্বের অর্ধেক। সো অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ। সো হয়ে গেল। এখন জাস্ট ভাই ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কী পাবে? দেখো 2y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটকে ভ্যানিশ করার জন্য বর্গ করো, বর্গ করলে এখানে হয়ে যাবে 4y স্কোয়ার, দেন এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আসো, থিটা পরিবর্তনশীল হলে নিম্নলিখিত বিন্দু সমূহের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এখানে 3টা কোশ্চেন দিছি, একটু জাস্ট দেখতে পারো চাইলে, আর চাইলে স্কিপ করতে পারো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তার প্রথম প্রশ্ন, এ কস থিটা প্লাস এ সাইন থিটা। তাহলে এখানে ধরে নাও এক্স ইকুয়াল টু এ কস থিটা, তাহলে কস থিটা সমান কী হবে? এক্স বাই এ। আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এ। দেন এটাকে বর্গ করো, কারণ বর্গ করলে আমরা কি এটাকে ভ্যানিশ করতে পারবো, অর্থাৎ এখানে 1 পাবো। সো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। দেন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখানে লসাগু করো, কী হবে? এখানে এ স্কোয়ার, আর তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। শেষ হয়ে গেল। ওকে, এখন দেখো কি আছে এখানে। পরবর্তী প্রশ্ন ছিল আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে এমন ছিল, আর আমরা এটাকে একটু সামনে রেখে দিই। ক্যামেরা কি দেখা যাচ্ছে? আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এখানে আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, এ কস থিটা প্লাস সি আর বি সাইন থিটা প্লাস ডি। ওকে, তাহলে এক্স সমান এ কস থিটা প্লাস সি, তাহলে এক্স মাইনাস সি ইকুয়াল টু এ কস থিটা, এটা এদিকে নিয়ে আসছি, সো মাইনাস হয়ে গেছে। তাহলে কস থিটা সমান কী হবে? এক্স মাইনাস সি ডিভাইড বাই এ। সিমিলারলি আমার ওয়াই সমান কী ছিল? বি সাইন থিটা প্লাস ডি। আহা, এটাও লিখি নেই। ওকে, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস ডি, তাহলে ডি দিকে নিয়ে আসো, তাহলে কী হবে? ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু বি সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ডি ডিভাইড বাই বি। হয়ে গেল, আগের মতো বর্গ করো, বর্গ করে যোগ করো, কাজ হয়ে যাবে। এই ক্যালকুলেশন আই থিঙ্ক কিছু বলার নাই, নিজেই করতে পারবা, পিডিএফটা নিয়ে নিজে নিজেগুলো প্র্যাকটিস করবা। এখন হচ্ছে 3 নম্বর কী ছিল? 3 tan থিটা আর হচ্ছে 2 sec থিটা প্লাস 1। ওকে, তাহলে ধরো এক্স ইকুয়াল টু 3 tan থিটা, অতএব tan থিটা সমান এক্স বাই 3, আর ওয়াই ইকুয়াল টু 2 sec থিটা প্লাস 1, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, অতএব sec থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই 2। এখন কথা হচ্ছে, আমরা আগে তো কী করছি? দুইটাকে বর্গ করে যোগ করছি, বাট এখন কি বর্গ করে যোগ করবো না? কারণ কি? কারণ হচ্ছে আমার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, সো আমি এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে সেম কাজ করে দাও, করে দিয়ে এখানে জাস্ট
ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। এখন আসো ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। সো ঢাল এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এই হচ্ছে আমাদের সেই রেখা, এখানে সেই কোণ থিটা, এই মূলবিন্দুগামী সরলরেখা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওকে, এখন আসো ঢাল আবার কি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। সো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, এটা হলো। এরপর হচ্ছে আমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান জিরো, সরলরেখার ঢাল এম ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি। এ হচ্ছে এক্সের সহগ, বি হচ্ছে ওয়াইয়ের সহগ। এগুলো সব করিয়েছি, আবারও করাচ্ছি। এখন দেখো প্রশ্ন, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3 - 2 বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এটা কী হবে বলতো? একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কী হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিখলাম, ওয়াই ওয়ানের ভ্যালু কত? -2। সো হয়ে গেল। এরপর এম কত? এম হচ্ছে ঢাল। সো ঢাল মানে কি? ট্যান থিটা, তাই না? তাহলে ট্যান 135 ডিগ্রি, আর এখানে x-3 হয়ে গেল। এখন আসো একশো ওই এই ভ্যালু কীভাবে বের করবা? তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও। তাহলে 180 থেকে যখন বিয়োগ করবে এটা কোথায় থাকবে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? তো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ লিখলাম যে -10 কত? 45 ডিগ্রি ইন্টু x-3। ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 তাহলে কি এখানে -1 ইন্টু x-3। এখন বাকিটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। চলো আমরা দেখি আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি আছে। এখানে দেখো দুটি নির্দিষ্ট বিন্দুগামী হলে, হ্যাঁ, x1 y1 x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। ওকে, এটা ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন। x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 6 রেখা দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। দেখো জাস্ট এই রেখাগুলো একটু দিয়ে দাও। এখানে হচ্ছে x ইজ ইকুয়াল টু, এটা ধরলাম 2, এটা x ইজ ইকুয়াল টু 4, এটা y ইজ ইকুয়াল টু 4, এটা y ইজ ইকুয়াল টু 6। দেন রেখাগুলো টানো, টানার পরে দেখো এই বিন্দুগুলো তুমি অনায়াসে পেয়ে যাবে। কীভাবে পাবে? দেখো এই যে এ বিন্দু, হ্যাঁ, এখানে কোন কোন রেখা আসছে? x সমান 2, y সমান 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 4। এরপর আসে এখানে বি বিন্দু, এখানে কি আসছে দেখো তো? x সমান 4, আর এটা কি? y সমান 4, তাহলে এটা 4, 4। এরপর আসো সি বিন্দু, এখানে কি আসছে দেখো তো? এই পয়েন্টটা x সমান 4 আর কি? y সমান 6, তাহলে 4, 6। এই ডিতে আসো, ডিতে কি হয় দেখো তো? x সমান 2 আর কি? y সমান 6, এটা সেট বিন্দু, তাহলে এখানে 2, 6 হয়ে গেল। তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু আমার হয়ে গেল। তাহলে এখন আসে এসি কর্ণের সমীকরণ। তো কর্ণের সমীকরণ নিয়ে আর কি সমস্যা ভাই? আমি তো জানি দুটা বিন্দু থাকলে সমীকরণ কি? x - x1 ডিভাইড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 ডিভাইড বাই y1 - y2। এভাবে করে করে দিলে কাজ শেষ। আমার কি পৃষ্ঠা একটা বাদ গেল? কারণ লাস্ট যে ম্যাথটা করলাম যে একটি ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x - x1। এটা তো আমি লিখি নাই কেন? লিখার কথা, আমি লিখেছিলাম এগুলো। আচ্ছা যাই হোক, বলে তো দিচ্ছি, এটাই মনে রাখো, আর খাতায় একটু লিখে রাখো কষ্ট করে। এখন দেখো উভয় অক্ষ থেকে খণ্ডিত অংশ নির্ণয়। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এখানে এ হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ, বি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ। এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 সমীকরণে ওয়াই সমান 0 বসালে এক্স এর খণ্ডিতাংশ পাবো, আর এক্স সমান 0 বসালে ওয়াই এর খণ্ডিতাংশ পাবো। দেখো এই টাইপ থেকে কিন্তু কোশ্চেন আসছিল, তোমাদেরকে একটু একটু মনে পড়তেছে? যদি একটু একটু মনে পড়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এখন জাস্ট তুমি পিডিএফটা নিবে, পিডিএফ নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে ভাই তোমার এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। এখন দেখো প্রশ্ন, 3x - 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা দ্বারা এক্স অক্ষ ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত একক? এখন তো ডিরেক্ট দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এটাকে কী করবা? এদিকে 1 করবে, এদিকে 1 করার জন্য এখানে যা থাকবে তা দিয়ে ভাগ করে দাও। এটা -6, সো -6 দিয়ে সব ভাগ করো, ভাগ করে কি থাকে? x - 2 x ডিভাইড বাই -2 প্লাস ওয়াই ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা হলো। সো এটা থেকে তো আমরা কি পেলাম? এক্স অক্ষের কর্তৃতাংশ, ওয়াই অক্ষের কর্তৃতাংশ পেয়ে গেলাম, এক্স বাই এ ওয়াই বাই বি। দেন তুমি যদি এটা করতে না চাও যে ভাই আমি এটা করবো না, আমার ভাগটা করতে ভালো লাগে না, ওকে ফাইন, তুমি একবার ওয়াই এর ভ্যালু 0 দাও, একবার এক্স এর ভ্যালু 0 দাও। ওয়াই এর ভ্যালু 0 দিলে এক্স অক্ষের কর্তৃতাংশ পাবে, আর এক্স এর ভ্যালু 0 দিলে ওয়াই অক্ষের কর্তৃতাংশ পাবে। সো শেষ। সো এই যে রেখা, তুমি যখন ওয়াই এর ভ্যালু 0 দেবে কী পাবে? 3x প্লাস 6 ইকুয়াল টু 0, আর যখন এক্স এর ভ্যালু 0 দেবে তখন কী পাবে? -2y প্লাস 6 ইকুয়াল টু 0। সো খুব সহজেই এই অ্যান্সারগুলো চলে আসবে। আসো পরবর্তী ম্যাথ। এবি সরলরেখাটি পি অফ 5 0 ও কি অফ কি 0 - 5 বিন্দুদ্বয় দ্বারা সমত্রিখণ্ডিত হয়। রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? দেখো কোশ্চেনটা কই নিচ্ছে, বলছে
দুটা বিন্দু দেয়া আছে, এই দুটা বিন্দু কি করছে, এটা ইয়া দ্বারা ত্রিখণ্ডিত হয়েছে, হওয়ার পরে বলা হয়েছে আমার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যেহেতু কোণ চলে আসছে তার মানে আমার এখানে কে আসবে, অবশ্যই ট্যান থিটা আসবে, তাই না? আর ট্যান থিটা হইল দেন ঢাল, যেহেতু দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু থেকে আমি ঢাল বের করতে পারবো কতি দ্বয়ান্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ান্তর। তো এখানে -5 0 আরেকটা কি 0 5, সো -5 -0 দেন আরেকটা কি 0 -5। এখানে জিরোটাও দিয়ে নাই, কেমন লাগে, কলম কোথায়, ওকে কলম আছে। সো এটাকে দিয়ে দাও 0 -5, কই থেকে দিলাম বলো। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই, যে দুটো বিন্দু দেওয়া থাকলে ঢাল কি হবে, কোটি দ্বয়ান্তর ভুজ দ্বয়ান্তর। এখানে কোটি কি, এটা 0 এটা -5, সো -5 -0 আর একটা কি ভুজ, এই 0 -5, সো 0 -5 হয়ে গেল। -5 ডিভাইড বাই -5 হয়ে যাবে কত 1। এখন দেখো tan থিটা সমান 1, তাহলে থিটা সমান কি tan ইনভার্স 1, তো কত হয়ে যাবে 45 ডিগ্রি। সেই ম্যাথগুলো আশা করি করতে পারবা। ও সরি, কি হয়ে যাচ্ছে একের পর এক। এখন দেখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি সূত্র সংক্রান্ত সমস্যা। খেয়াল করো এখানে কি, এই যে এটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এখানে পি হচ্ছে মূলবিন্দু থেকে এক্স ও ওয়াই অক্ষগামী রেখার উপর অঙ্কিত লম্ব। এই যে রেখা না, দুটা রেখা গেল দুটা অক্ষে, তো মূলবিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, আর এটার সাথে এই যে কোণ এটা হচ্ছে আলফা। তাহলে এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই যে ত্রিভুজটা তুমি পাইলা অক্ষদ্বয়ের সাথে একটা সরলরেখা যে ত্রিভুজ উৎপন্ন করলো তার ক্ষেত্রফল কি হবে, পি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন টুয়াইস আলফা, পি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন টুয়াইস আলফা। এখন আসো প্রশ্নটা খেয়াল করো, একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু থেকে রেখাটির উপর অঙ্কিত লম্ব 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। ওকে, সেই যে 30 ডিগ্রি কোণ আমি দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন আসো ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে 50/√3, আর আমরা কি জানি এখানে ক্ষেত্রফল কি হবে, পি স্কোয়ার বাই সাইন 12 ইজ ইকুয়াল টু এটা। ওকে, জাস্ট কী করলাম, আমার যে সূত্র ক্ষেত্রফলের পি স্কোয়ার বাই সাইন 12 সেটা লিখলাম, আর এখানে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন এই জায়গা থেকে ক্যালকুলেশন করো তো ভাইয়া, করলে কি হবে, তুমি এটা করলে ডিরেক্ট পেয়ে যাবে যে পি ইজ ইকুয়াল টু 5। ওকে, এখন এই যে সমীকরণ নিয়ে আসো, আমাকে বের করতে বলছে সমীকরণ কি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। আমি আলফার ভ্যালু জানি 30 ডিগ্রি, আর পি এর ভ্যালু হচ্ছে 5। এখানে জাস্ট ক্যালকুলেশন করো ভাই, কজ আর সাইনের ভ্যালুগুলো বসাই দাও, বসাই দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এই ম্যাথ কঠিন কিছু না ভাই, একটু জাস্ট এখন পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করবা। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, আমাদের ক্লাস প্রায় শেষ, আর মেবি 5টা পৃষ্ঠা বাকি আছে, হয়তো 4টা বা 5টা, তাহলেই শেষ হয়ে যাবে। দুটি সমীকরণ একই হলে বা একই সরলরেখা নির্দেশ করলে, খেয়াল করো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 ও a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 সরলরেখাদ্বয় একই বা অভিন্ন হলে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 হবে। অর্থাৎ কী হবে, সহগের অনুপাত সমান হয়ে যাবে। সো কোয়েশ্চেন 3x প্লাস √3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ও x cos আলফা প্লাস y sin আলফা প্লাস p ইজ ইকুয়াল টু 0 একই সরলরেখা হলে আলফা ও পি এর মান নির্ণয় করো। ওকে ফাইন, দেখো সমীকরণ দুটা লিখলাম, যেহেতু একই সরলরেখা নির্দেশ করছে, সো এক্সের সহগের অনুপাত ওয়াইয়ের সহগের অনুপাত আর কি এই ধ্রুবপদের সহগের অনুপাত সমান। সো এখানে এক্সের সহগ 3, এখানে এক্সের সহগ কি cos আলফা, লিখলাম 3/cos আলফা। এখানে ওয়াইয়ের সহগ √3, এখানে ওয়াইয়ের সহগ sin আলফা, সো লিখলাম √3/sin আলফা। আর এখানে ধ্রুবপদ 2, এখানে ধ্রুবপদ p, তাহলে 2/p। ওকে, এখন এটা সমান এটা দেখো, এটা সমান এটা দেখো। তো প্রথমে লিখলাম 3/cos আলফা ইজ ইকুয়াল টু 2/p, অতএব cos আলফা সমান কী পাবে 3p/2। দেন আসো এটা সমান এটা দেখো, তাহলে কী পাবে √3/sin আলফা ইজ ইকুয়াল টু 2/p, দেন sin আলফা ইজ ইকুয়াল টু √3p/2। সো দুটা সমীকরণ পেয়ে গেলাম। সো দুটাকে এখন বর্গ করে যোগ করো। কেন বর্গ করে যোগ করবো, আই থিঙ্ক বুঝতে পারছো, কারণ cos আর sin আছে, আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 জানি, দ্যাটস আমরা বর্গ করে যোগ করবো। সো ওকে, দুটো সমীকরণকে বর্গ করে যোগ করো। বর্গ করে যোগ করলে এখানে তুমি p এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ, 1/√3, তাই না? তো হয়ে গেল। এখন আসো আমার থিটা বের করতে হবে, অর্থাৎ কোণ। সো কোণ বের করার জন্য এখন কী করবা, যেহেতু আমরা এই পি এর ভ্যালু পেয়ে গেছি, সো তুমি 1 বা 2 যে কোনো একটাই পি এর ভ্যালু বসাই দাও, অ্যান্সার পেয়ে যাবো। আমি এখানে 2 বসাই দিছি, দেখো 2 যখন আমি বসাই দিলাম পি এর ভ্যালু কত 1/√3, তাহলে √3 ভ্যানিশ, থাকবে কি হাফ। এখন সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ বলো, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ। এই দেখো অ্যান্সার চলে আসছে। এখন দেখো তিনটি রেখা একই বা সমবিন্দু হলে নির্ণায়কের মান 0। তোমার a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়াল টু 0 রেখাত্রয় একই বা অভিন্ন বা সমবিন্দু হলে
নির্ণয়কের মান 0। নির্ণয় কীভাবে গঠন করবা? এই যে সহগগুলো আছে এই সহগগুলোকে জাস্ট সিরিয়ালি লেখো, লিখলে নির্ণয় হয়ে যাবে। সো কোশ্চেন দেখো, 2x প্লাস by প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, 4x মাইনাস y মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0, 3x প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখাত্রয় সমবিন্দু হলে b এর মান কত? সো যেহেতু সমবিন্দু সো নির্ণায়ক 0। ওকে, আমরা নির্ণয় করলাম। সো এটা কীভাবে বলো? আই থিঙ্ক এটা তোমাদের জানা আছে, জানা না থাকলেও প্রবলেম নেই, আমি আবারও বলে দিচ্ছি। এই নির্ণয়কের জন্য কী হবে, তুমি যখন এই 2 নিবে তখন কী হবে, এই 2কে যখন নিবে তখন এই লাইন বাদ যাবে, এই লাইন বাদ যাবে, আর কি হবে, এর সাথে এইটা গুণ আর এটার সাথে এইটা গুণ, মাঝে মাইনাস। তাহলে দেখো এখানে 2 নিলাম, তাহলে এই লাইন বাদ এই লাইন বাদ, তাহলে -1 ইন্টু -1 কত হবে, +1, এই লিখলাম +1, সাথে সূত্রের মাইনাস দাও, দেন 1 ইন্টু -2b, তাহলে কী হবে -2b, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, থাকবে এখানে 2b, এখন আসো মাইনাস দাও, দেন এই বিকে নাও, বিকে নিলে কী হবে, এই লাইন বাদ এবং এই লাইন বাদ। ওকে, সো থাকবে কি, এই যে 4 ইন্টু -1 আর এখানে -3 ইন্টু -2b, তাহলে যে বি আর হচ্ছে যে 4 ইন্টু -1 কত হবে, -4, সূত্র মাইনাস দাও, দেন 3 ইন্টু -6b কত হবে, সরি -2b হয়ে যাবে -6b, সো মাইনাস মাইনাস প্লাস থাকবে এখানে 6b। এখন লাস্ট এই যে 4, এই 4কে যখন নেবে তখন কি হবে, এই লাইন বাদ যাবে এবং এই লাইন বাদ যাবে, এখন থাকবে কে, এই 4 ইন্টু 1 অর্থাৎ 4, আর এখানে 3 ইন্টু -1 কত হবে, -3, তো এখানে 4 মাইনাস মাইনাস প্লাস, সো +3। এখন আসো ভাই বাকিটা ক্যালকুলেশন, এটা কি আমার বলার কিছু দরকার আছে বলো? এটা তো ডিরেক্ট বাচ্চারাও পারবে, ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে, শেষ। এখন দেখো সমান্তরাল ও লম্ব রেখা সমীকরণ সংক্রান্ত সমস্যা। এখানে মনে রাখবা সমান্তরাল হলে কি হবে, ঢাল সমান হবে। যেমন দেখো এই যে y ইকুয়াল টু 2x প্লাস 3, y ইকুয়াল টু 2x প্লাস 5, এই যে ঢাল, এখানেও 2 এখানেও 2। আর লম্ব হলে কি হবে, ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তো এখানে দেখো কি আছে, y ইকুয়াল টু 2x প্লাস 3 অ্যান্ড y ইকুয়াল টু -half x প্লাস 5, সেখানে ঢাল 2, এখানে ঢাল -half, সো 2 ইন্টু -half গুণ করো কত হবে, -1 হয়ে যাবে। এখন আসো পরবর্তী কন্ডিশন, সহগের অনুপাত সমান হবে সমান্তরালের ক্ষেত্রে। তো দেখো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 9, 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 5, এখানে দেখো তো a1/a2 কত হবে, 2/4, সো হাফ। এখানে দেখো তো b1/b2 যখন করবো তখন কী হবে, 3/6, এই যে 3/6 ইজ ইকুয়াল টু এখানেও হাফ। আর যখন লম্ব তখন কী হবে, সহগের গুণফলের সমষ্টি শূন্য হবে। তো দেখো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, দেন 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 9, তাহলে এখানে সহগ a1a2 প্লাস b1b2 করো কত হবে, 2 ইন্টু 3, 2 ইন্টু 3, দেন এখানে এটা b1 এটা b2, তাহলে 3 ইন্টু -2, দেখো 3 ইন্টু -2, সো 6 - 6 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের নর্মালি সমান্তরাল রেখাগুলো কেমন হয়, ax প্লাস by প্লাস c1 সমান 0 এবং ax প্লাস by প্লাস c2 সমান 0, অর্থাৎ নর্মালি সমান্তরাল রেখার কী হয়, ax প্লাস by এই অংশটা সমান থাকে। এখন লম্ব রেখার ক্ষেত্রে কী হবে, লম্ব রেখার ক্ষেত্রে ax প্লাস by প্লাস c1 সমান 0 এবং bx মাইনাস ay প্লাস c2 সমান 0, কারণ লম্ব রেখার ক্ষেত্রে কী হয়, আমাদের এই সহগ অর্থাৎ কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়ে যায়, x এর সহগ পাই y এবং y এর সহগ পাই x, আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়। সো এটা দেখো ax প্লাস by প্লাস c সমান 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কী হবে, ax প্লাস by প্লাস কনস্ট্যান্ট সমান 0, অর্থাৎ এই ax প্লাস by সেমই থাকতেছে। আর এটার এই ax প্লাস by প্লাস c রেখার লম্ব রেখার সমীকরণ কী হবে, bx মাইনাস ay প্লাস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। কেন এটা হবে, কারণ লম্ব রেখার ক্ষেত্রে এই কোএফিসিয়েন্ট চেঞ্জ হয় এবং y এর পূর্বের চিহ্ন চেঞ্জ হয়। ওকে, দেখো কি আছে আমাদের প্রশ্নটা, আলফা এর কোন মানের জন্য আলফা মাইনাস 1 ইন্টু এক্স প্লাস আলফা প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 ও 3x প্লাস 5y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। ওকে ফাইন, আসো আমার সমান্তরাল বলছে, এর কারণে কী হবে, ঢাল সমান হবে অথবা কি সহগের অনুপাত সমান হবে। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়েই সলভ করবা, আমি তোমাকে দুটাই করে দিচ্ছি। দেখো ঢাল কীভাবে বের করবা, ঢাল এই যে ax প্লাস by প্লাস c এমন সমীকরণের ঢাল সমান আমি কি বলেছি, -a/b, অর্থাৎ x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। সো -a/b, a বলতে এখানে কি x এর সহগ অর্থাৎ আলফা মাইনাস 1, আর এখানে b বলতে কি y এর সহগ অর্থাৎ আলফা প্লাস 1। সো মাইনাস আলফা মাইনাস 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি বলো, এই এটার ঢাল কত, -a/b, অর্থাৎ এখানে এর সহগে 3, এখানে b এর সহগ 5, সো -3/5। সো দুই দিক থেকে মাইনাস মাইনাস ভ্যানিশ, দেন বাকিটা ভাই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে চলে আসবে অ্যান্সার। আর যদি চাও না ভাই আমি ঢাল করবো না, আমি সহগ করবো, ওকে ফাইন, তুমি সহগ দিয়েই করো। এখানে সহগ আলফা মাইনাস 1, এখানে সহগ 3, এখানে সহগ আলফা প্লাস 1, এখানে সহগ 5। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করো, করলে অ্যান্সার চলে আসবে। বাট সহগের অনুপাতের ক্ষেত্রে ওই এক্স এর সহগের অনুপাত সমান কী হবে, ওয়াই এর সহগের অনুপাত, ওই এক্স এর নিচে আবার ওয়াই এর সহগ এনে দিও না ভাই, তাহলে কিন্তু বিপদ।
দেখো পরবর্তী প্রশ্ন, টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 ও থ্রাইস এক্স প্লাস কে ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কে এর মান কত হবে? দেখো যেহেতু লম্ব তাই ঢাল দ্বয়ের গুণফল -1 অথবা সহগের গুণফলের সমষ্টি 0। আমি দুটোই করে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটি করবে। তাহলে এখানে ঢাল, এই রেখার ঢাল কী হবে? -a/b, অর্থাৎ কি -2 ডিভাইড বাই -1, আর এখানে কী হবে? -3/k। সো এটার গুণফল কত হবে? -1। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার দেখো 6 আসছে। আর যখন সহগের অনুপাতের সমষ্টি বের করবা, সহগের গুণফলের সমষ্টি, হ্যাঁ, তাহলে এটা সহগ 2, এটা সহগ 3, সো 3 2 6। এরপর এটা সহগ -1, এটা সহগ k, তাহলে -k। তাহলে 6 - k = 0, অতএব k = 6। তোমার যেটি ভালো লাগবে তুমি সেটিই করবে। এখন দেখো আমাদের পরবর্তী অংশ, 3x + 4y + 5 = 0 রেখার সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা 1 2 বিন্দুগামী। ওকে ফাইন, এটার জন্য যেটা করবা, দেখো 1 2 বিন্দুগামী ও 3x + 4y + 5 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। দেখো সমান্তরাল রেখার ক্ষেত্রে জাস্ট তোমার যে অংশ থাকবে প্রথমে x আর y এর যে অংশ, এটাই দেখো যে 3x + 4y। ওকে 3x + 4y সমান সমান কী হবে? এই যে বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুর মান বসাই দাও। এই যে 3, এখানে x এর ভ্যালু কত দেখো তো? 1, সো 3 × 1। এখানে 4, y এর বিন্দু কত বলো? y হচ্ছে 2, তাহলে 4 × 2, তাহলে কত বলছে এখানে? 3 + 8, তাহলে 3x + 4y = 11। এটাই আমাদের সমান্তরাল রেখার সমীকরণ। এখন আসো এটা লম্ব রেখার সমীকরণ কী হবে? আমি কি বলেছিলাম, লম্ব রেখার ক্ষেত্রে x এর সহগ y পাবে, y এর সহগ x পাবে, আর y এর পূর্বের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো x এর সহগ কত? 3, y এর সহগ 4, তাহলে কী হয়ে যাবে? 4x - 3y, তাই না? তাহলে যে 4x - 3y সমান এখন জাস্ট আগের মতোই বিন্দু বসাই দাও। 4 × x, x এর ভ্যালু কত? 1। এরপর দেখো -3y, তাহলে y এর ভ্যালু কত? 2, তাহলে 3 × 2, তাহলে কী হচ্ছে? 4x - 3y = 4 - 6, তাহলে 4x - 3y = -2, অতএব 4x - 3y + 2 = 0। দেখো তোমার যদি একটা বিন্দু দিয়ে কোনো একটা রেখার সমান্তরাল রেখা বা লম্ব রেখার সমীকরণ বের করতে বলে, তুমি এভাবে অনায়াসেই বের করে ফেলবা। আচ্ছা সরি, এখানে তো আরেকটু আছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। দেখো P(4 1, T(-2 2) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখা সমীকরণ নির্ণয় করো। সো লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখা সমীকরণ কী হবে? সো এটা 4 11, এটা ধরো -2 2, এই হচ্ছে এটার সংযোগ সরলরেখা, এটা লম্ব সমদ্বিখণ্ডক বের করবো, তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক এটা। ওকে, সো এই রেখাটি সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো তো আমরা কি করতে পারি। এখানে আমার একটা বিন্দু দেওয়া আছে, তাই না? একটা বিন্দু, আর যেহেতু এখানে একটা সরলরেখা আছে, আমরা সরলরেখাতে কি করতে পারবো? ঢাল বের করতে পারবো না? দুটো বিন্দু থেকে ঢাল কীভাবে বের করে? দেন একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ কী হয়? y - y1 = m × x - x1। সো তাই আমি এখানে করবো। দেখো এই যে একটা বিন্দু একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ কী হয়? y - y1 = m × x - x1। সো y - y1 বলতে এখানে কত? 13/2, আর x1 হচ্ছে কি? 1। ওকে ফাইন, তাহলে m × x - x1, সো x1 হচ্ছে 1। ওকে লিখলাম। এখন আসো, যেহেতু লম্ব, তাই না? এই দুটা রেখা পরস্পর লম্ব বলছে না, লম্ব সমদ্বিখণ্ডক। যেহেতু লম্ব তাই কী হবে? ঢাল দ্বয়ের গুণফল -1। সো আমি ধরলাম এই লম্ব রেখা ঢাল হচ্ছে কত? m, আর এই যে রেখাটা এর ঢাল আমি বের করবো কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। সো 11 - 2, আরেকটা কী হবে? 4 + 2 হয়ে যাবে। ওকে, সো এটা ক্যালকুলেশন করে m এর ভ্যালু তুমি পাবে -2/3। দেন এই ইকুয়েশনে m এর ভ্যালুটা জাস্ট -2/3 বসাই দাও, এই যে ইকুয়েশন। তাহলে তোমার কাজ শেষ। এখন দেখো বহিস্থ বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব সংক্রান্ত সমস্যা। P(x1 y1) বিন্দু হতে ax + by + c = 0 সরলরেখার লম্ব দূরত্ব বা দূরত্ব সমান কি? x1 + by1 + c /√a² + b²। দেখো এগুলো থেকে কিন্তু তোমার জিএসটিতে কোশ্চেন আসছে, কিছুটা মনে পড়ে কিনা দেখো। মনে পড়লে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুকে জাস্ট কী করবা? সমীকরণে বসাই দেবা, আর নিচে কী করবা? এই যে সহগের বর্গের সমষ্টি করে দেবা। ওকে, তাহলে হয়ে গেল। এখন 4x + 3y - c = 0 ও 12x - 5y - 2c + 3 রেখাদ্বয় মূলবিন্দু থেকে সমদূরবর্তী হলে c এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে মূলবিন্দু থেকে একটা রেখার দূরত্ব আমরা বের করবো। তাহলে কী করবা? x আর y এর জায়গায় মূলবিন্দু বসাই দাও। মূলবিন্দু মানে কি? 0 0। সো শুধু ধ্রুবপদগুলো বেঁচে থাকবে আর কি। এখানে দেখো শুধু -c থাকবে, আর এখানে কি থাকবে? -2 × c + 3 থাকবে, বাকি সব 0 হয়ে যাবে যেহেতু মূলবিন্দু। সো বসাই দিলাম 0 0। সো আর নিচে কী করবা? এই যে সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল করবা। তাহলে 4² + 3² যে লিখলাম, আর এখানে 12² + 5²। ওকে, তাহলে দেখো
আমরা যদি এখানে 4 3 তাহলে এখানে কত পাবো 5, আর এখানে 12 আর হচ্ছে 5 তাহলে এখানে কত পাবো 13 পাবো, তাই না? এই পিথাগোরাস ত্রয়ী আবারও বলি, 3 4 5 6 8 10 5 12 13, আর না পারলে তুমি ক্যালকুলেশন করে নেবা, প্রবলেম নেই। তাহলে c/5 সমান কত পাবে এখানে 2c + 3/13। এখন জাস্ট এখানে হাতে কলমে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এই ধনাত্মক মান বলছে, দ্যাটস আমি আর প্লাস মাইনাস নিই নাই, বুঝছো? এখন দেখো ax + by + c1 = 0, আর হচ্ছে ax + by + c2 = 0। দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার ধ্রুবকদ্বয়ের অন্তর ডিভাইড বাই কি √a² + b²। এখানে যে সমান্তরাল লেখাটা ভুলে গেছি, মানে লেখাটা হয় নাই, ওকে যাই হোক মনে করে নিও এখানে সমান্তরাল আছে। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি একটু, পরস্পর সমান্তরাল। ওকে, তো পরস্পর সমান্তরাল হয়ে গেল, দাগটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বোঝা গেলে ভিসায়। সো দুটি সমীকরণের ax + by সেম না হলে এই সূত্র ইউজ করতে পারবো না, ঠিক আছে? তখন আমরা ওই যে লম্ব দূরত্ব ইউজ করবো, এটা এখানে লিখেছি, জাস্ট আগেই ম্যাথটা সলভ করি। দেখো 3x + 4 + 9 = 0 এবং 3x + 4 + 4 = 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো এই যে ax + by সেম আছে, 3x + 4y, 3x + 4y, এখানে আবার y দিয়ে নেই না, এত ভুল কেন করছি আল্লাহ। ওকে, সো দেখো তাহলে কি ধ্রুবপদ এর অন্তর, সো ধ্রুবক পদের অন্তর, এখানে ধ্রুবপদ কত? এখানে 9, এখানে 4, সো 9 - 4 ডিভাইড বাই কি √, এই 3² + 4² কত হবে? 5/5, অ্যান্সার 1। এখন আলফা সূক্ষ্মকোণ হলে x cos α + y sin α = 4 এবং 4x + 3y = 5 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? খেয়াল করো, x + by সেম নয়, তাই পূর্বের সূত্রটি ইউজ করতে পারবো না। এক্ষেত্রে মূলবিন্দু হতে রেখাদ্বয়ের দূরত্ব বের করে বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাবো। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব বের করো, মূলবিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব যখন বের করবা, মূলবিন্দু মানে কি 0 0, সো x এর ভ্যালু 0 দাও, এই দুটো 0 হয়ে যাবে, থাকবে শুধু এখানে 4 আর এখানে থাকবে 5। ওকে, সো থাকলো, আর নিচে কি √a² + b², সো করলে অ্যান্সার চলে আসবে 3। কি শেষ হয় নাই? আচ্ছা আর একটা পেজ এটার পর। ওকে, এখন দেখো দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের ক্ষেত্রে tan θ = ± m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2, যেখানে m1 > m2, অর্থাৎ বড় ঢাল থেকে ছোট ঢাল বিয়োগ করবা। এখানে প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবা আর মাইনাস নিলে স্থূলকোণ পাবা। তাহলে একটা কোশ্চেন দেখো, 2x + 3y - 1 = 0 ও x - 2y + 3 = 0 রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণ নির্ণয় করো। তাহলে 2x + 3y - 1 = 0, আরেকটা হচ্ছে x - 2y + 3 = 0। তাহলে দেখো এটার ঢাল কত? -a/b, অর্থাৎ -2/3, আর এখানে কী পাবে? -1/-2, তাহলে কি মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে থাকবে কি শুধু হাফ। তো দেখো এখানে বড় কোনটা? হাফ, আর একটা হচ্ছে -2/3, অবশ্যই হাফ বড়, সেটাকে আমরা m1 ধরবো, এটাকে m2 ধরবো। এখন আসো tan θ সমান কি tan θ সমান কি হবে? m1 - m2 ডিভাইড বাই কি 1 + m1 m2, সো উপরে বিয়োগ করবা, নিচে কি 1 + এটা আলাদা গুণ করে দেবা, গুণ করে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে অনায়াসে। এখন দেখো আমাদের সমীকরণ সংক্রান্ত লাস্ট টপিক, যেটা দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। যদিও ধরো এটা আসার পসিবিলিটি খুবই কম, এগুলো হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট থাকে, ঢাবি রিটেনের জন্য, বাট এরপর একটু দেখাই দিই, যদি একটু দিতে চাই অথরিটি, তাহলে তোমরা অ্যান্সার করতে পারো জানো। তো দুটো রেখা দেখো, a1x + b1y + c1 = 0, আরেকটি রেখা a2x + b2y + c2 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, কি করবা? সমীকরণ যা আছে তাই লিখবা, দুটো সমীকরণ লিখবা। দেখো লিখলা a1x + b1y + c1 ডিভাইড বাই কি করবা √, এই যে x আর y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল করবা, a1² + b1², আর নিচে √, a2² + b2², কারণ এখানে x এর সহগ a1, y এর সহগ b1, সেই দুটোর বর্গের সমষ্টি করছি। আর এখানে দেখো পরের সমীকরণে x এর সহগ a2, y এর সহগ b2, সেই দুটোর বর্গের সমষ্টি করছি, শেষ। এখন আসো a1 a2 + b1 b2 এর যে চিহ্ন আসবে সেই চিহ্ন নিয়ে করলে স্থূলকোণ পাবো। ওকে, সেই চিহ্ন নিয়ে করলে আমরা স্থূলকোণ পাবো, অন্য চিহ্ন নিলে সূক্ষ্মকোণ পাবো। এখন আসো, বাট a1 a2 + b1 b2 = 0 হলে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তো কোশ্চেনটা দেখো, 3x - 4y - 2 = 0 ও 4x - 3y + 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ ও স্থূলকোণের সমীকরণ নির্ণয় করো। তো দুটা রেখা দেওয়া আছে, যা যা আছে সমীকরণ উপরে লিখে ফেলছে,
প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, নিচে এই এক্স আর ওয়াইয়ের যে সহগ তার বর্গের সমষ্টির বর্গমূল বের করো। এখানে 3 - 4, সো 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, এখানে 4 - 3, সো 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। ওকে, এখানে ক্যালকুলেশন করো। সো এই পর্যন্ত আমরা পেলাম। এখন আসো a1 a2 প্লাস b1 b2 করো, করে দেখো কী পেয়েছি আমরা, ধনাত্মক সংখ্যা পেয়েছি, অর্থাৎ জিরোর চেয়ে বড় হয়েছে। তাহলে এখানে আমার চিহ্ন কি প্লাস, তাই না? তাহলে এখানে যে প্লাস আসছে, তো আমি প্লাস নিলে কী পাবো, এখানে স্থূলকোণ, আর বিপরীত চিহ্ন নিলে কী পাবো, সূক্ষ্মকোণ। তো প্লাস চিহ্ন নিয়ে করো স্থূলকোণ পাবে, মাইনাস চিহ্ন নিয়ে করো সূক্ষ্মকোণ পাবে, শেষ। এখন তোমাকে কোশ্চেন ধরো যদি জিএসটিতে এখান থেকে করে, তোমাকে দুইটা সমীকরণ কখনোই বের করতে বলবে না, হয়তো সূক্ষ্মকোণ বলে দেবে অথবা স্থূলকোণ বলে দেবে। তবে এইগুলো বুঝলে আসলে তোমার সলভ করতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আমাদের লাস্ট পোর্শন, লাস্ট পৃষ্ঠা। সেখানে কি আছে দেখো, প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত সমস্যা। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে এ বি এর প্রতিবিম্ব কী হবে, বি এ। কোশ্চেন দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে 5 6 এর প্রতিবিম্ব কত, 6 5, কারণ ওয়াই সমান এক্স এর সাপেক্ষে এ বি এর প্রতিবিম্ব কত, বি এ। তাহলে এখানে আছে কি এক্স সমান ওয়াই সমান এক্স, এর সাপেক্ষে কার প্রতিবিম্ব, 5 6 এর প্রতিবিম্ব, তাহলে কী হবে 6 5 অ্যান্সার। এখন আসো ওয়াই সমান এক্স এর সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1 এর প্রতিবিম্ব কত। তাহলে এটার ক্ষেত্রে কী করবা, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো কী হবে, ওয়াইয়ের জায়গায় হবে এক্স আর এক্সের জায়গায় হবে ওয়াই। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2y প্লাস 1 অ্যান্সার। এখন আসো 3x প্লাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে 3x প্লাস 4y প্লাস 5 সমান 0 এর প্রতিবিম্ব কত। এখানে একটা বিষয় মনে রাখবা, আমাদের যার সাপেক্ষে বলবে, যেই রেখার সাপেক্ষে বলবে সে হবে কি আয়না, অর্থাৎ সে মাঝে থাকবে। হ্যাঁ, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমি থাকি আয়নার সামনে, দেন তোমার প্রতিবিম্ব থাকে কি আয়নার ওই পাশে না, সো আয়না থাকবে মাঝে, আর দুইটা দুই দিকে, একদিকে লক্ষ্যবস্তু একদিকে প্রতিবিম্ব, তাই না? জাস্ট এটা মাথায় রেখো, যার সাপেক্ষে সে হচ্ছে আয়না, সো আয়নাকে আমরা লিখলাম মাঝে। এখন আমরা এটা যদি খেয়াল করি 3x প্লাস 4y, এখানেও দেখো 3x প্লাস 4y দুটা কি সমান্তরাল লেখা, তো এই যে ইকুয়ালি আমরা সমান্তরাল লিখলাম, সমান্তরালে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 5, আর এই যে সাপেক্ষে, তাহলে এটা কি আয়না 3x প্লাস 4y প্লাস 8। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে আছে 5, এখানে আছে 8, তাহলে কত 3 বাড়ছে। তো পরের সমীকরণে এটার ইয়া কী হবে, এটার প্রতিবিম্ব কী হবে, আরও 3 বাইরে যাবে। তাহলে 8-এর সাথে 8 3 যোগ করো, কত হবে 11। তাহলে এই যে 3x প্লাস 4y প্লাস 11, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো কী করবা, এগুলো কিন্তু খুবই ইজি, একটু জাস্ট খেয়াল করলে এগুলো করতে পারবা। আমাদের লাস্ট অংশ শেষ এই পৃষ্ঠা করলে। এখন দেখো 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে 4x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখার প্রতিবিম্ব নির্ণয় করো। খেয়াল করো এই দুটা রেখা হচ্ছে পরস্পর লম্ব, আমার কিছুই করতে হবে না, লম্ব হলে প্রতিবিম্ব সেম হবে। আমি লম্ব এটা কীভাবে বুঝছি, যেখানে আছে 3x আর এখানে কি 4y, এখানে কি হয়েছে দেখো 4x মাইনাস 3y, আর একটু আগে কী বলছি, লম্ব রেখার ক্ষেত্রে কী হয়, এক্স এবং ওয়াইয়ের সহগ বিনিময় হয় এবং ওয়াইয়ের আগের চিহ্ন চেঞ্জ হয়, তাই না? সো এটার প্রতিবিম্ব এখানে সেমই হবে। এখন বিষয় হচ্ছে, তুমি ধরো এটা মাথায় আসলো না যে এটা এইভাবে ভাই আমি বুঝি না বা আমার মনে নাই, তাহলে তুমি কী করবা, তুমি জাস্ট দেখো এই দুটো ঢাল বের করে দেখো, ঢাল দেওয়ার গুণফল -1 হয় কিনা। দেখো এখানে ঢাল, এখানে কি -a/b, তাহলে -3/4, আর এখানে কত -4 ডিভাইড বাই -3, তাহলে কত হবে 4/3। তাহলে একটা হচ্ছে -3/4 আর একটা 4/3, সো -3/4 ইন্টু 4/3 গুণ করো, সব কাটাকাটি হয়ে থাকবে -1। সো পরস্পর লম্ব, লম্ব হলে তোমার কি হয়, লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব সেম, শেষ। এখন আসো a অফ 2 3 বিন্দুর সাপেক্ষে b অফ 5 6 বিন্দুর প্রতিবিম্ব কত। তাহলে বিন্দু একটা কত 5 6, আর একটা এখানে সাপেক্ষে, কার সাপেক্ষে বলছে 2 3 এর সাপেক্ষে, তাহলে 2 3 এখানে আয়না, তাহলে এখানে রাখো, তুমি দাঁড়াও এখানে, আর এখানে আয়না থাকুক। তো থাকার পরে এটার ইয়া বের করতে হবে। সো এই টাইপের ক্ষেত্রে কী করবা, এই আয়না, যেটা আয়না হবে কি মধ্যবিন্দু, আর এই বাকি দুটো তোমার স্থানাঙ্ক থাকবে। তাহলে মধ্যবিন্দু আমরা বের করার জন্য কী করি, আমরা এই দুটার স্থানাঙ্ককে যোগ করে 2 ভাগ করি, তাই না? যখন ভুজ বের করবো তখন এই দুটো ভুজ যোগ করব, ভাগ করে 2 করব। এরপর কোটি বের করার ক্ষেত্রে কী করব, এই দুটার কোটি যোগ করব, যোগ করে 2 ভাগ করব। ওকে ফাইন। তাহলে এখানে কী হয়, এটা x, এটা 5, সো x প্লাস 5 ডিভাইড বাই 2 সমান কত, এই যে এখানে দেখো 2, আর এটা কত 3, তাহলে এখানে কী হবে y প্লাস 6 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 3। এখন ক্যালকুলেশন করো, অ্যান্সার শেষ। তুমি জাস্ট এটা মনে রাখো, দুটা বিন্দু দিয়ে যখন তোমার এই যে প্রতিবিম্ব বের করতে বলবে, তখন যে আয়না হবে সেই আয়নাকে ধরবা মধ্যবিন্দু, আর বাকি দুটো হচ্ছে দুটা বিন্দু। আর মধ্যবিন্দু কীভাবে বের করতে হয়, দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাই। সো শেষ, এই ছিল সরল লেখা। এই ক্লাস দেখো মাত্র 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা এখনো হয় নাই।
সো এই 1.5 ঘন্টা করলে সরল লেখা তোমার কাছে ইনশাল্লাহ পানি পানি হয়ে যাবে। তুমি যদি কোনো কিছু না বুঝো নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা, কোনো সমস্যা নাই। মনে করবা হচ্ছে আমি তোমার বড় ভাই আর তোমরা হচ্ছে কি আমার ছোট ভাই। সো কোনো ম্যাথ না বুঝলে নির্দ্বিধায় ভাইকে ছবি তুলে পাঠিয়ে দিও বা স্ক্রিনশট দিও যে ভাই এটা বুঝিয়ে নেই, আপনি এটা কী বলছিলেন, কাইন্ডলি আরেকবার বুঝাই দেন, আমি আমার ফ্রি টাইমে এগুলো সলভ কিছু বুঝাই দিব। আর যেটা হচ্ছে কথা, এখনও 2 মাস সময় আছে ভাই, 2টা মাস প্রপারলি ইউটিলাইজ করো, নিয়মিত পড়াশোনা করো, জিএসটিতে খুব ভালোভাবে চান্স পেয়ে যাবে। হতাশ হওয়ার কিছু নাই ভাই, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা কখনো হতাশ হব না, আমরা আমাদের পরিশ্রমটা করে যাব, নিয়মিত করে যাব। আর শোনো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে নিয়মিত আমার ক্লাসগুলো করো, পিডিএফগুলো পড়ো, এক্সামগুলো দাও। আর কোনো কোশ্চেন সলভ করতে প্রবলেম হলে ভাইকে জানাও, ভাই ইনশাল্লাহ যতটুকু পারে ভাই তোমাকে সাহায্য করবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা সুবিধা, সেটা হচ্ছে ভাই কিন্তু এখন থেকে প্রতি 10 দিন 15 দিন অন্তর অন্তর তোমাদের টেক্সট করে তোমাদের খোঁজখবর জানবে, পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে কিনা বা কী অবস্থা সব কিছু ভাইকে বলতে পারবা। সো আর দেরি কেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। অবশ্যই ছেলেরা ছেলেদের গ্রুপে, মেয়েরা মেয়েদের গ্রুপে। আর ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।